তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে তোমার বেসিক্স অফ ইংলিশ। এখানে আমরা মূলত তোমার ইংলিশ গ্রামারের যে বেসিক টপিক গুলো, যেমন তোমার সেন্টেন্স, তারপর পার্টস অফ স্পিচ, তারপর তোমার অবজেক্ট এবং সাবজেক্ট ডিফাইন করা, সাবজেক্ট কমপ্লিমেন্ট ডিফাইন করা, তারপর টেন্স ওয়াইজ কখন কোনটাকে ইউজ করতে হবে, বা তোমার এই যে সেন্টেন্সের মধ্যে যে সকল ক্লাসিফিকেশন গুলো রয়েছে, এই প্রত্যেকটা জিনিস জানতে হবে। আর অ্যাডমিশন টেস্টে তোমার এই যে বেসিক জায়গাগুলো যদি তোমার স্ট্রং থাকে, তাহলে তুমি নিজেই নিজের ওয়েতে তুমি তোমার বড় বড় কমপ্লেক্স জিনিসগুলোকে নিজে সলভ করতে পারবা। আর এটা কেন জরুরি? এটা জরুরি এই জন্যই যে একজন ভালো শিক্ষকের কাজ কি, যে সে তোমাকে পথটা চেনাই দিবে, আর দেন তুমি নিজে বারবার সেখানে একবার একবার যেতে পারবে। এখন যদি এরকম হয় যে তোমার চোখটা বন্ধ করে আমি তোমাকে একবার ওখানে নিয়ে গেলাম, আবার সেখান থেকে নিয়ে আসলাম, তার মানে এটা তোমার লাইফে শুধু ওই একবারই তোমাকে হেল্প করা হলো, তোমাকে সারা জীবন আর হেল্প করা হলো না। তো একজন মেন্টর বা একজন শিক্ষকের কাজ হচ্ছে তোমাকে পথটা চিনে দেওয়া, দেন যাতে তুমি সারা জীবন তুমি একা কি যেন সেটা করতে পারো। তো এই যে বেসিক ক্লাসগুলো, এগুলো হচ্ছে অনেকটা ওরকম, যে তোমাকে হচ্ছে জাস্ট ওয়েটার দেখানো যে কিভাবে তুমি ইংলিশের গ্রামারের কমপ্লেক্স জিনিসগুলোকে সলভ করবা, বা প্রবলেম সলভিং এবিলিটিটা কিভাবে তুমি এনরিচ করবা। তো বেসিক ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এই ক্লাসে তোমার ইংলিশ গ্রামারের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো এবং বেসিক কিছু ব্যাপার শিখবো। এর পরবর্তীতে আমরা যে সকল চ্যাপ্টার ওয়াইজ, যেমন তোমার নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর তোমার অন্যান্য যে সকল টপিক গুলো রয়েছে, প্রত্যেকটার উপর ইন ডিটেলস ইন ডেপথ কি আমরা শিখবো। এবং সেটা যখন কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে কি আমরা টেন্সের যে বেসিক জিনিসগুলো সেটা শিখবো। এরপর আবার আমরা আমাদের অন্যান্য যে সকল স্পেসিফিক চ্যাপ্টার গুলো আছে সেগুলো শিখবো, যেমন তোমার রাইট ফর্ম ভার্বস আছে, তারপর তোমার ধরো ক্লজ এন্ড ফ্রেজ আছে, কন্ডিশনাল আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, তারপর যদি বলি জিরান্ড পার্টিসিপাল ইনফিনিটিভ আছে, তারপর ধরো স্পেলিং, পেন পয়েন্ট এরর, তারপর তোমার হচ্ছে অন্যান্য যে সকল টপিক গুলো আছে A to Z সবগুলো আমরা কি আলাদা আলাদা স্পেসিফিকলি তখন শিখবো, বাট এই বেসিক ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, আজকের ক্লাসের শুরুর টপিকই হচ্ছে তোমার সেন্টেন্স দিয়ে। তো সেন্টেন্সের মধ্যে মূলত যদি বলা হয় যে হোয়াট ইজ সেন্টেন্স, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, সো এটার উত্তর হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভস কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ কয়েকটা শব্দের সমষ্টি বা একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে তোমার একটা কমপ্লিট সেন্স থাকবে, যে তুমি কি বোঝাতে চাচ্ছ সেই রকম একটা অর্থ থাকবে, ওইটাকেই তখন তুমি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বলতে পারবা। যেমন দেখো, আই এম গোয়িং টু টিচ ইংলিশ, আই এম গোয়িং টু টিচ ইংলিশ, এখানে কতগুলো ওয়ার্ড আছে তাই না, গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এইটা মিলে যখন আমি বললাম তখন একটা পূর্ণাঙ্গ একটা সেন্স মেক করতেছে, যে আমি তোমাদেরকে এখন ইংলিশ শেখাবো, ইংলিশ বেসিক গ্রামারের রুলস গুলো শেখাবো। তো এখন দেখো যে কাইন্ডস অফ সেন্টেন্স, এটা ইম্পর্টেন্ট, যে কাইন্ডস অফ সেন্টেন্স কি অ্যাকচুয়ালি। তো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে মেইনলি তোমার 5 প্রকার আছে, বাট এখানে আমরা 4 প্রকার ইনক্লুড করছি, এবং একটা প্রকার হচ্ছে এক্সক্লেমেটরের ভিতরে ইনক্লুডেড। যেমন তোমার অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি, আর একটা হচ্ছে অপটেটিভ। সো এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোন সেন্টেন্স, এবং এগুলার মধ্যে আবার কিছু কিছু টপিক আছে যে তোমার একটা হচ্ছে তোমার ধরো নেগেটিভ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এর মধ্যে কিছু থাকে ডিরেক্ট, কিছু থাকে ইনডিরেক্ট, আবার কিছুর মধ্যে তোমার দুইটা জিনিস একসাথে মিক্স আকারে বসে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো, এই প্রতিটা জিনিস তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। ওকে, তো দেখো অ্যাসার্টিভ দিয়ে আমরা শুরু করি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত কি করে? অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করা হয় মেইনলি তোমার ইনফরমেশন দেওয়ার জন্য, যে টু গিভ ইনফরমেশন। এবং এটার মধ্যে মেইনলি টু টাইপস, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা হচ্ছে তোমার হ্যাঁ বোধক, আরেকটা হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা হচ্ছে তোমার না বোধক। তো এখানে এই যে স্ট্রাকচারটা, এটা খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকবে, শুরুতে থাকবে সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার এইচবি বা হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বের মধ্যে একটা থাকে তোমার প্রাইমারি হেল্পিং ভার্ব, আবার কিছু থাকে তোমার মডেল, মডেলের মধ্যে 13টা আছে, কি যে ক্যান, কুড, মে, মাইট, অট, টু, ডেয়ার, ইউজ টু, এগুলা। আর এমনিতে যেটা হচ্ছে তোমার প্রাইমারি হেল্পিং ভার্ব, সেগুলোর মধ্যে কি কি আছে, যেমন ধরো তোমার বি ভার্ব গুলো আছে, তারপরে তোমার ওই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আছে, তারপর তোমার হচ্ছে ডু, ডিড, ডাজ, এগুলো রয়েছে আর কি। ওকে, আর মেইন ভার্ব তো তোমার জানোই যে একটা সেন্টেন্সে অবশ্যই মেইন ভার্ব থাকতে হবে, উইদাউট মেইন ভার্ব কখনো কোনো সেন্টেন্স তৈরি হইতে পারে না, এটা ইম্পসিবল। আর যেখানে তোমার মেইন ভার্ব থাকবে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে অক্সিলারি যে ভার্বটা রয়েছে বা হেল্পিং যে ভার্বটা রয়েছে, সেটাই সেখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। সো এই হচ্ছে বিষয়, যে সাবজেক্ট থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে শেষে। যেমন এক্সাম্পলটা খেয়াল করো, যে শি ইজ রাইটিং অ্যান ইমেল, তো এখানে কি আছে, সাবজেক্ট আছে, তারপর তোমার ইজ আছে, হেল্পিং ভার্ব, রাইটিং মেইন ভার্ব, তারপর দেখো অবজেক্ট রয়েছে। এরপর দেখো আই এম গোয়িং টু ঢাকা, সো আই সাবজেক্ট, এম হেল্পিং ভার্ব, গোয়িং টু, এখানে তোমার মেইন ভার্বটা আসছে, তারপর ঢাকা, এটা অবজেক্ট। ওকে,
আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সের বেলায় কি হবে? জাস্ট এই যে দেখো, এখানে আমি একটা জিনিস মার্ক করে রাখছি, দিস ইজ দ্য ফ্যাক্ট, যে নেগেটিভ সেন্টেন্সে নট উল্লেখ থাকবে। সাপোজ ধরো এরকম থাকলো যে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব এবং দেন হচ্ছে অবজেক্ট, যেমন শি ইজ নট রাইটিং অ্যান ইমেল অর আই এম নট গোয়িং টু ঢাকা। তো এই প্রত্যেকটা জায়গাতে দেখো, এখানে নট আছে, এখানে নট আছে, আর এটাই হচ্ছে তোমার কি নির্দেশ করতেছে, এটা হচ্ছে নেগেটিভ সরি, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই যে সেন্টেন্স গুলো আমি বললাম, এখানে আমি কি শো করতেছি? এখানে মূলত আমি ইনফরমেশন দেওয়ার ট্রাই করতেছি, যে শি ইজ রাইটিং এন ইমেল, আই এম গোয়িং টু ঢাকা, আই এম নট গোয়িং টু ঢাকা, শি ইজ নট রাইটিং এন ইমেল। কি দেওয়া হচ্ছে এখানে? ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাই না? কি সেন্স মেক করতেছে? ইনফরমেশন দেওয়া। তো এই জন্যই বলা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মূলত তোমার ইনফরমেশন দেওয়ার জন্য। আই গেস এই বেসিক জিনিসটা তুমি বুঝে ফেলছো, এটা খুবই বাচ্চাদের জিনিস। তুমি ভাবতে পারো যে ভাই এগুলা কেন পড়তেছি, একটু পরে বুঝবা যে এগুলা কেন জানা জরুরি। এরপর আসো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি করে, যে টু আস্ক কোশ্চেন্স, যে প্রশ্ন করার জন্য আমরা যেই সেন্টেন্স ব্যবহার করে থাকি সেটাকেই বলা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে টু টাইপস, একটা হচ্ছে তোমার ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই মূলত হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ। ইনডিরেক্ট যেটা, সেটা কিন্তু ইন্টারোগেটিভ না। আর এই কারণেই দেখো একটা মানে পার্থক্য রয়েছে এখানে, খেয়াল করে দেখো, যে ডিরেক্ট ইন্টারোগেটিভের যখন আমি এক্সাম্পলটা দিছি সেখানে কিন্তু আমি একটা সাইন ইউজ করছি, যেটাকে তুমি ইন্টারোগেটিভ সাইন বলতে পারো। কিন্তু ইনডিরেক্ট ইন্টারোগেটিভ এর মধ্যে দেখো কোনো রকম সাইন ইউজ করা নেই, ডিরেক্ট ফুল স্টপ বসে গেছে। তো এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ইনডিরেক্ট ইন্টারোগেটিভ জিনিসটা অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ না। আর যেহেতু এটা না, তার মানে এখানে তুমি ইন্টারোগেটিভের যে একটা আলাদা স্ট্রাকচার রয়েছে, আলাদা একটা যে নিয়ম কানুন রয়েছে, সেটাকে তুমি এখানে ব্যবহার করতে পারবা না ইনডিরেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আর অ্যাডমিশন টেস্টে এই ধরনের কিছু কোশ্চেন থাকে, যে শুরুতে এরকম থাকবে, আই ওয়ান্ট টু নো হোয়াট ড্যাশ নেম ইজ। তো ধরো, অথবা হোয়াট মানে হোয়াট ইজ ইউর নেম, এভাবে থাকে। আরেকটা ধরো থাকলো যে তোমার হোয়াট ডু ইউ নো, এরকম টাইপের। তো অ্যাকচুয়ালি তখন তোমাকে বুঝতে হবে যে যেহেতু এটা ইনডিরেক্ট ইন্টারোগেটিভ, সেহেতু তোমাকে এখানে ওই স্ট্রাকচার ফলো করা যাবে না, তোমাকে এইভাবে বসাতে বসাতে হবে যে হোয়াট ইউর নেম ইজ, নট হোয়াট ইজ ইউর নেম। এটা দিলে কিন্তু তখন ভুল হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, আই গেস তুমি এই বেসিক জিনিসটা বুঝতে পারছো। তো আমরা শুরুতে ডিরেক্ট ইন্টারোগেটিভের যে বিষয়টা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ, সেটা সম্পর্কে ইনডেপথ পড়বো, কেননা এটা থেকে কোশ্চেন আসবে। আর ইনডিরেক্ট ইন্টারোগেটিভটা আমরা একটু পরে এক্সাম্পল আকারে কিছু তোমাদেরকে টেস্ট ইউরসেলফ এর মধ্যে কিছু কোশ্চেন দেবো, তুমি নিজে তখনই বুঝতে পারবা, নিজেই সলভ করতে পারবা। আর পরীক্ষা আসলে তখন ইজি হয়ে যাবে। তো দেখো, ডিরেক্ট ইন্টারোগেটিভ যে জিনিসটা, সেটা হচ্ছে যে এ সেন্টেন্স দ্যাট ইজ এ ডিরেক্ট কোশ্চেন, মানে এমন একটা সেন্টেন্স যেটা হচ্ছে সরাসরি একটা প্রশ্ন করা হয়, সেটাকেই বলতেছে ডিরেক্ট ইন্টারোগেটিভ। মানে সহজ কথা যেটা, যে সরাসরি এখানে প্রশ্ন করা হচ্ছে। এখন এই সরাসরি প্রশ্নের মধ্যে আবার দুই ধরনের টাইপের প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে তোমার ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন গুলাকে তুমি শুধু ওই যে অ্যান্সারটা এরকম আসবে যে ইয়েস অথবা নো, এটাই হচ্ছে এই জন্য ইয়েস নো কোশ্চেন। এবং এগুলো শুরু হবে কি দিয়ে? এগুলো শুরু হবে তোমার এই যে হেল্পিং ভার্ব দিয়ে। হেল্পিং ভার্ব কোনগুলো? ওই যে বললাম তোমার বি ভার্ব, তারপরে ডু ডিজ, ডু ডিড ডাজ, তারপর হচ্ছে তোমার হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলা। আর হচ্ছে তোমার ওই যে ওইদিকে মডেল অক্সিলারি এগুলো রয়েছে, সেগুলো অনেক সময়। তো এই হচ্ছে তোমার হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, এরপরে সাবজেক্ট বসবে। তো এই জিনিসটা মাথায় রাখবে যে আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে গিয়ে মেইন ভার্ব, এন্ড দেন অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল খেয়াল করো, আর ইউ গোয়িং দেয়ার, এটার অ্যান্সার কি হবে? যদি তুমি যাও অ্যাকচুয়ালি বলবা যে ইয়েস, আমি যাব। আর যদি না যাও তাহলে বলবা যে নো। সো এই হচ্ছে তোমার ইয়েস নো কোশ্চেন, যেটার উত্তর শুধু হ্যাঁ অথবা নাতেই শেষ। কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের যে বিষয়টা, সেখানে কিন্তু শুধু একটা ওয়ার্ড বা ইয়েস নো তে অ্যান্সার দিলে হবে না, তোমাকে এখানে একটু এলাবোরেট করতে হবে। আর এই ক্ষেত্রে শুরু হবে তোমার এই যে ডাব্লিউএস কোশ্চেন গুলা দিয়ে। যেমন দেখো তোমার হোয়াই আর ইউ গোয়িং দেয়ার, তার মানে ডাব্লিউএস কোশ্চেনটা আগে আসবে, তারপর হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এবং শেষে গিয়ে হচ্ছে অবজেক্ট। তো দেখো, হোয়াই আর ইউ গোয়িং দেয়ার, তুমি সেখানে কেন যাচ্ছ? তো এটার উত্তর তো তুমি শুধু বললা যে ইয়েস, হবে কিছু হবে না, কিন্তু তখন তোমাকে বলতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কেন যাচ্ছ। ওকে, তো আই গেস এই দুইটা জিনিস এখন ক্লিয়ার তোমাদের, যে যখন ইয়েস নো কোশ্চেন হবে তখন সেটার উত্তর শুধু সেটার ক্ষেত্রে শুধুমাত্র হেল্পিং ভার্বটা শুরুতে বসবে, এবং ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন মার্ক আগে আসার পরে গিয়ে হেল্পিং ভার্বটা বসবে। আর এই যে ইয়েস নোর ক্ষেত্রে কিন্তু কোনো ডাব্লিউএস কোশ্চেনের উল্লেখ থাকবে না। এই আর কি বিষয়। নেক্সট আসো, যে ইম্পর্টেন্ট নোট, এটা হচ্ছে তোমাদের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। এটা থেকে অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর। এখানে নোটটা একটু পড়ো, কি বলছে। If yes no questions and WS questions come together in a single sentence, in this case, the first sentence will be কি বলা হয়েছে,
ফার্স্ট সেন্টেন্স উইল বি ইন ইন্টারোগেটিভ ফর্ম এন্ড দি সেকেন্ড সেন্টেন্স মাস্ট বি ইন অ্যাসার্টিভ ফর্ম। এটার মানে কি, যে যদি তোমার প্রথম অংশটা ইয়েস নো কোশ্চেন থাকে এবং পরবর্তী অংশটা ডাব্লিউএস কোশ্চেন থাকে এবং দুইটা জিনিস একসাথে মিক্স আকারে থাকে, তখন প্রথম অংশটা থাকবে তোমার ইন্টারোগেটিভ ফর্মে, মানে সেখানে কোশ্চেন করতে হবে। আর পরের অংশটা যেটা, সেটাকে কিন্তু তুমি কোশ্চেন বানাইতে পারবে না, সেটাকে কনভার্ট করতে হবে কিসে, অ্যাসার্টিভ ফর্মে। এবং এই জন্যই কিন্তু আমি শুরুতে তোমাদেরকে এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলা বলছি, যে অ্যাসার্টিভ কোনটা হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ কখন কোনটা হয়, আবার ইন্টারোগেটিভ কি, ইয়ে কি, এই বিষয়টা এখানে তুমি এখন এটার প্রয়োজনটা ফিল করবা। যেমন দেখো, আমি এখানে তোমাদেরকে দুটো এক্সাম্পল দিছি, মে আই নো হোয়ার আর ইউ গোয়িং, এই ধরনের কোশ্চেন থাকে কিন্তু অ্যাডমিশন টেস্টে। সো বলো তো এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট। আরেকটা এক্সাম্পল, কুড ইউ টেল মি হোয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ, এই দুইটা সেন্টেন্স কি কারেক্ট নাকি ইনকারেক্ট, বা যদি ইনকারেক্ট হয় সেক্ষেত্রে কারেক্ট ফর্মটা কি বলো। ইনকারেক্ট ভাইয়া, মনে তো ইনকারেক্ট, তাই তাহলে হচ্ছে। কারেকশনটা কি হবে, ইউ আর হোয়ার অ্যাসার্টিভ ইউ হবে, আর হোয়ার ইউ। গোয়িং, রাইট। হ্যাঁ, আর পরেরটা, আর টেল মি হোয়াই ইউ ডিড নট স্পিক দ্য ট্রুথ। রাইট। অর্থাৎ দেখো এখানে আমরা যেটা বলছি, যে যখন ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন দুইটা একসাথে উল্লেখ থাকবে একটা সেন্টেন্সের মধ্যেই, তখন শুরুতের অংশটা, যেটা শুরুর সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স উইল বি ইন ইন্টারোগেটিভ ফর্ম এন্ড দ্য সেকেন্ড মাস্ট বি ইন অ্যাসার্টিভ ফর্ম। তার মানে শুরুতে আমাদেরকে কোশ্চেন বানাইতে হবে, ইন্টারোগেটিভ ফর্ম বানাইতে হবে। সো মে আই নো, ইন্টারোগেটিভ ফর্ম কারেক্ট। কুড ইউ টেল মি, এখানেও ইন্টারোগেটিভ ফর্ম, তুমি কি আমাকে বলতে পারো, তুমি কি, আমি কি জানি। তো এই যেই এখানে কিন্তু ইন্টিগ্রেটিভ ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। আর পরের ফর্মটাকে, যেটা পরের সেন্টেন্সটা, সেকেন্ড সেন্টেন্সটাকে আমাদেরকে অ্যাসার্টিভ বানাইতে হবে। কিন্তু দেখো, এই যে হোয়ার আর ইউ গোয়িং, এটা তো ইন্টিগ্রেটিভ হয়ে গেল, তাহলে দুইটা ইন্টিগ্রেটিভ কিভাবে একসাথে বসে, এখানেও কোশ্চেন এখানেও কোশ্চেন, এটা ইম্পসিবল। এই জন্যই হচ্ছে এইখানে এই যে ইউটা আগে আসবে এবং আরটা পরে যাবে। অর্থাৎ এটার উত্তর হবে হোয়ার ইউ আর গোয়িং, তখন গিয়ে এটা হচ্ছে গিয়া কারেক্ট ফর্মে চলে আসবে। আবার এটা দেখো, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, এখানে ইন্টারোগেটিভ ফর্ম চলে আসছে অলরেডি। তার মানে পরেরটাকে আমাদেরকে অ্যাসার্টিভ বানাইতে হবে। সেক্ষেত্রে হোয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ, এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মেই রয়ে গেল, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে অ্যাসার্টিভ বানাইতে হবে। তাহলে কি করতে হবে, ইউটাকে এখানে আনতে হবে, ডিডটাকে এখানে নিতে হবে, তাহলে হবে কি, হোয়াই ইউ ডিড নট স্পিক দ্য ট্রুথ। কথা বুঝছো, এই হচ্ছে বিষয়, যে ইম্পর্টেন্ট এই নোটটা তোমাদের জন্য সবার মাথায় থাকে। তোমরা কিন্তু অ্যাকচুয়ালি যারা প্রিপারেশন নিতেছো, তোমরা তো সেকেন্ড টাইমার, ম্যাক্সিমামই সেকেন্ড টাইমার, তো ফার্স্ট টাইম হচ্ছে কি, বা যেহেতু প্রিপারেশন নিছো বা এতদিন ধরে পড়তেছো, তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখছো, দেখছো না বলো, অবশ্যই দেখছো। ইভেন ইভেন তোমরা কিন্তু এই জিনিসটা কারেকশন করে আসছো, তোমরা কিন্তু ঠিকঠাকই অ্যান্সার করে আসছো, যে হোয়ার আর ইউ গোয়িং না দিয়ে তুমি অলওয়েজ ইউ আর গোয়িংটাকেই সিলেক্ট করতে এতদিন। কিন্তু কেন করতা, এই যে রিজনটা কি, লজিকটা কি, এটা তুমি জানতা না। আর অ্যাকচুয়ালি লজিক ছাড়া জিনিস তুমি আজকে মনে রাখতে পারবা, কালকে মনে রাখতে পারবা, কিন্তু পরশু ঠিকই তুমি ভুলে যাবা, বা পরীক্ষা হলে তুমি কনফিউজড হয়ে যাবা, কারণ তোমার নিজের তো কনফিডেন্স নাই। তুমি পড়ছো ঠিক আছে, ইউ ইউ নো দা রুলস, মানে পড়ছো, কিন্তু তুমি লজিক জানো না যে কেন এটা হয়েছে, তাহলে কিন্তু তোমার নিজের প্রতি কনফিডেন্স কাজ করবে না। ওকে, তো এই জন্যই হচ্ছে এই জিনিসগুলো এইভাবে আমি তোমাদেরকে বেসিক জিনিসগুলো কভার করার ট্রাই করতেছি। দেখো, নেক্সট আসো, এই কোশ্চেনটা অ্যান্সার করো, এটা কি কারেক্ট কিনা। প্রথমটা, মে আই নো হোয়াই ইউ ডু নট টক টু হিম, ইজ দিস কারেক্ট অর ইনকারেক্ট। ভালো করে খেয়াল করো, এখানেও মিক্স রয়েছে, শুরুতে ইন্টারোগেটিভ পরে অ্যাসার্টিভ বানাইতে হবে, তাহলে ঠিক আছে নাকি নাই। ঠিক আছে, রাইট, এটা কিন্তু একদমই কারেক্ট আছে। দেখো, ঠিক আছে। এই যে মে আই নো, এখানে তোমার কি হয়ে গেছে, ইন্টারোগেটিভ ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। হোয়াই ইউ ডু নট টক টু হিম, এটা কিন্তু অ্যাসার্টিভ ফর্মেটে হয়ে গেছে, কেননা এইখানে যদি তুমি হোয়াই ডু ইউ নট টক টু হিম দিতা, তখন সেটা ইন্টারোগেটিভ থাকতো। আর যেহেতু এখানে ইউ ডু দিছো, তার মানে এটা কারেক্ট ফর্ম। কেন তোমার এই জিনিসটা, সেটা হচ্ছে যখন তুমি এই যে ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্ট আনবা, তখন সেটা অ্যাসার্টিভে চলে আসবে। আর যদি ডাব্লিউএস কোশ্চেনের পরেই যদি তোমার এই যে হেল্পিং ভার্বটা চলে আসে, এই যে দেখো হেল্পিং ভার্বটা যদি চলে আসে, তখন সেটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে চলে যায়, এই যে ডাব্লিউএস কোশ্চেন মার্ক হয়ে যায়, এই যে হোয়ার আর ইউ গোয়িং দেয়ার। কিন্তু যদি বলতো হোয়াই ইউ আর গোয়িং দেয়ার, তখন কিন্তু সেটা কোশ্চেন, এই যে ইন্টারোগেটিভ ফর্মে হইতো না, কোশ্চেন হইতো না। এই জন্য এই জিনিসটা, যেহেতু আমাদেরকে এখানে অ্যাসার্টিভ ফর্ম বানাইতে হবে, সেহেতু আমাদের ওই রুলস ব্রেক করতে হবে, আমাদেরকে ইউটাকে আগে আনতে হবে, হোয়াই ইউ ডু নট টক টু হিম। সবাই এই গেস লজিক বুঝছো। পরেরটা দেখো, কুড ইউ টেল মি হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু, এটার উত্তর কি হবে। কুড ইউ টেল মি হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু, কি হবে।
ভাইয়া ঠিকই তো মনে জাস্ট হচ্ছে। ঠিক মনে হচ্ছে? তো হুম ডু ইউ করলে সেটা কি, এই পাশেরটা দেখো, এখানে যেহেতু মিক্স কোশ্চেন, এক পাশে তোমার ইয়েস নো কোশ্চেন মার্ক, আরেক পাশে তোমার ডাব্লিউএস কোশ্চেন মার্ক, তাহলে শুরুরটা কি হবে? ইন্টারোগেটিভ ফর্ম হবে। তাহলে এখানে কি ইন্টারোগেটিভ ফর্ম আছে? কুড ইউ টেল মি, ইজ দিস ইন্টারোগেটিভ ফর্ম? ইয়েস, ঠিক আছে। পরেরটাকে কি বানাইতে হবে? অ্যাসার্টিভ ফর্ম বানাইতে হবে। তাহলে দেখো, হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু, এই যে হুমের পরে যখন এই যে তোমার অক্সিলারি ভার্ব চলে আসে, তাহলে তো সেটা ইন্টারোগেটিভই হয়ে গেল, কিন্তু আমাদেরকে কি বানাইতে হবে? আমাদেরকে অ্যাসার্টিভ বানাইতে হবে। ওকে, তো অ্যাসার্টিভ বানাইতে গেলে কি করতে হয়? ইউ কে আগে আনতে হবে, তারপর অক্সিলারি মানে হেল্পিং ভার্বটাকে নিতে হবে। তার মানে হওয়ার কথা হচ্ছে হুম ইউ ডু ওয়ান্ট টু টক টু। কিন্তু দেখো, এই যেই তোমার যখন একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন তুমি এই ধরনের কোশ্চেন সলভ করবা তখন কিছু স্ট্রাকচার আছে। যেমন দেখো, যখন তুমি হচ্ছে সাপোজ এই জিনিসটা সলভ করতেছো, ডু, তারপরে ডিড বা ডাজ, এগুলো শুধুমাত্র দুইটা ফর্মে ইউজ হয়। এখানে দেখো যে ডু ডাজ অনলি ইউজড ইন নেগেটিভ ফর্ম এন্ড ইন্টারোগেটিভ ফর্ম। তাইলে এইখানে যখন তুমি পরের অংশটা নিয়ে কাজ করতেছো, সেটাকে কি বানাইতে হবে? কোন ফর্ম বানাইতে হবে? অ্যাসার্টিভ ফর্ম বানাইতে হবে। তো এখানে তো নট নাই, এই যে এই জায়গাতে নট আছে তাই তুমি ডুটাকে দিতে পারছো, কিন্তু এখানে তো নট নাই। আবার এটাকে তুমি ইন্টারোগেটিভও করা যাচ্ছে না। তোমার রুলস কি বলতেছে? রুলস বলতেছে এখানে যে এটাকে কি বানাইতে হবে? অ্যাসার্টিভ ফর্ম বানাইতে হবে। আর এখানে আমি অলরেডি একটা নোট বলে দিছি যে ডু এন্ড ডাজ অনলি ইউজড ইন নেগেটিভ ফর্ম এন্ড ইন ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে এটা তো তোমার নেগেটিভও কোনো ওয়ার্ড নাই, নট নাই, আবার এটাকে আমি বলতেছি অ্যাসার্টিভ বানাইতে হবে। তাইলে হোয়াই ইউ ডু ওয়ান্ট টু টক টু, এটাও আমি করতে পারবো না, কারণ আমাকে ডু এখানে বাদ দিতে হবে। কথা বুঝছো? আমাকে ডু এখানে বাদ দিতে হবে, ডুকে আমি এখানে ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে কি হবে? এটা উত্তরটা, এটা উত্তর হবে কুড ইউ টেল মি হুম ইউ ওয়ান্ট টু টক টু। ঠিক আছে, হুম ইউ ওয়ান্ট টু টক টু। ওকে, জাস্ট ডুটা চলে যাবে, হারাই যাবে। ওকে, নেক্সট আসো এই কোশ্চেনটাতে। এখানে একটা বিষয় দেখো যে ইনডিরেক্ট ইন্টারগেটিভ, এটা কি জিনিস? ইনডিরেক্ট ইন্টারগেটিভ হচ্ছে তোমার যেখানে ডিরেক্ট কোশ্চেন করা হবে না এবং সেই ক্ষেত্রে কোনো কোশ্চেন মার্কও ইউজ করা হবে না, এটা জাস্ট ফুল স্টপ বসবে। দেখো কি বলছে, ইনডিরেক্ট ইন্টারগেটিভ ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ দি ইন্টারগেটিভ স্ট্রাকচার। যে যেহেতু এটা ইন্টারোগেটিভ ফর্মেই নাই, সেহেতু স্ট্রাকচারও কিন্তু এটা ইন্টারোগেটিভ মেনটেন করবে না। এটাই বলা হয়েছে যে ইন্টারোগেটিভ স্ট্রাকচার নিয়ে এটার কোনো কাজ নাই। এবং এই যে নিদার হেল্পিং ভার্ব কামস বিফোর দ্য সাবজেক্ট নর কোশ্চেন মার্ক কামস ইন দ্য এন্ড। মানে আমাদের যেটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার ছিল সেটা কি ছিল? সেটা ছিল যে ডাব্লিউএস কোশ্চেনের পরেই হেল্পিং ভার্বটা থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, মানে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব থাকবে। এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এখানেও দেখো যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব থাকে। কিন্তু যেহেতু এটা তোমার ইন্টারোগেটিভ নিয়ে কোনো কাজই নেই, এটা ইনডিরেক্ট ইন্টারোগেটিভ, সেহেতু আমরা এখানে এই যে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে আনবো না, আনবো না। এবং কোশ্চেন মার্কও আমরা এখানে ইউজ করব না। যেমন দেখো, আই ওয়ান্ট টু নো, এখন এই যে আই ওয়ান্ট টু নো, আবার এদিকে দেখো মে আই নো, কুড ইউ টেল মি। ওকে, এখানে একটা জিনিস একটু মেবি ঘাটতি হয়েছে। দেখো, কুড ইউ টেল মি এটা কোন টেন্স? এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স বলো তো? প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? এটা অবশ্যই পাস্ট টেন্সের জিনিস। তাহলে এই পাশেরটাও কিন্তু পাস্ট টেন্সে বানাইতে হবে। তাহলে এই যে ওয়ান্ট কিন্তু ওয়ান্ট থাকবে না, এটা ডু হবে না, এটা হয়ে যাবে হুম ইউ ওয়ান্টেড টু টক। ওকে, এটা ওয়ান্টেড হবে। নেক্সট আসো, এই যে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে এই যে আই ওয়ান্ট টু নো, এটা কি তোমার এই যে এই স্ট্রাকচারের সাথে কি মিলে কি মিলে না? মিলে না। কিন্তু দেখো এখানে ছিল কি, প্রথমে ছিল তোমার ইন্টারোগেটিভ। কোন ইন্টারোগেটিভ? ইয়েস নো ইন্টারোগেটিভ ছিল, ইয়েস নো ইন্টারোগেটিভ ছিল। কিন্তু এখানে আই ওয়ান্ট টু নো, এটা কি ইন্টারোগেটিভ ফর্ম? শুরুতেই দেখো, পরে কি আছে সেটা আমরা পরে দেখবো। শুরুতে দেখো এটা কি ইন্টারোগেটিভ ফর্ম কিনা। আই ওয়ান্ট টু নো, এখানে কি কোনো কোশ্চেন আছে? আই ওয়ান্ট টু নো, কোনো কি কোশ্চেন আছে? কোশ্চেন নাই কিন্তু। দ্যাটস ওয়াই এটা যেহেতু অ্যাসার্টিভ ফর্ম, তাহলে বুঝতে হবে যে এটা ইনডিরেক্ট ইন্টারোগেটিভ। ইনডিরেক্ট ইন্টারোগেটিভ, কেননা ডিরেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুরুতেই তোমাকে ইন্টারোগেটিভ জিনিসটা থাকতে হবে, এখন সেটা ইয়েস নো ফরম্যাটে হোক অথবা ডাব্লিউএস কোশ্চেন ফরম্যাটে হোক। এটা হচ্ছে ডিরেক্ট ইন্টারোগেটিভ, যেখানে সরাসরি কোশ্চেন করা হবে। কিন্তু ইনডিরেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি শুরুতে থাকবে অ্যাসার্টিভ ফর্ম, আর এটা দেখে বুঝতে হবে যে এটা কিন্তু ইনডিরেক্ট ইন্টারোগেটিভ। তার মানে এই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভের কোনো রুলসই মেনটেন করবো না, আর সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কোশ্চেন মার্কও ইউজ করবো না, কারণ শুরুতেই তো তোমার কোনো কোশ্চেন নাই। আর পরেরটা তো আমরা জানি যে কি করব, ওইটা ওইখানে কোনো রুলস ইউজ করবো না। তো এখানে দেখো, আই ওয়ান্ট টু নো, এটা দেখে বুঝতে পারলাম যেটা হচ্ছে ইনডিরেক্ট ইন্টারোগেটিভ, এই জন্য এটা কি ফর্ম? এটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম। এবং হোয়াট ইউর নেম ইজ, তো এই ক্ষেত্রে তুমি এটা যেহেতু তোমার
ইনডিরেক্ট ইন্টারোগেটিভ ফর্ম, সেক্ষেত্রে আমরা শুরুতেই বলছি যে নিদার হেল্পিং ভার্ব কামস বিফোর দ্য সাবজেক্ট নর কোশ্চেন মার্ক ইজ ইউজড। তো এখানে হেল্পিং ভার্বটা কি, যে এটা ইজ। তুমি যদি বলটা হোয়াট ইজ ইউর নেম, তাহলে কিন্তু সেটা ডিরেক্ট ইন্টারোগেটিভে চলে আসতো, তাই না? তার মানে এখানে তো আমরা বলছি যে ডিরেক্ট ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার, সেটা কিন্তু আমরা এখানে ফলো করবোই না। আমাদেরকে এই জন্য হেল্পিং ভার্বটাকে কোথায় বসাইতে হবে? পরে গিয়ে বসাইতে হবে। অর্থাৎ হোয়াট ইজ ইউর নেম এটা বলা যাবে না, তোমার অপশনে কিন্তু এটা উল্লেখ থাকবে। আর অনেক স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে, শুরুতে ওইটাই দেখাই দিবে, আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ ইউর নেম, এটাই দেখাই দিবে, কারণ ওটা কিন্তু তাদের ফ্লো অনুযায়ী চলে আসে। বাট রুলস কি বলে? রুলস হচ্ছে যেহেতু শুরুতে অ্যাসার্টিভ ফর্ম, তার মানে এটা ইনডিরেক্ট ইন্টারোগেটিভ, এক্ষেত্রে ইন্টারোগেটিভের রুলস আসবে না। এক্ষেত্রে তুমি শুরুতে হোয়াট কোশ্চেন বসাইতে পারো, এরপরেই সাবজেক্ট নিয়ে আসবা। আর এই হেল্পিং ভার্বটা এটা সবার শেষে চলে যাবে, হোয়াট ইউর নেম ইজ, এভাবে আর কি হবে, এবং ফুল স্টপ বসবে। কথা বুঝছো নাকি বুঝো নাই? কমপ্লেক্স মনে হইলে আমি আবার রিপিট জি করে ভাইয়া। বোঝাবো, সমস্যা নেই, বাট সবাই বুঝতেছো জিনিসটা? এগুলো কিন্তু বেসিক, যদিও বেসিক ভাইয়া এটা একটু হার্ড। এই লাস্টে কোশ্চেন মার্ক দেখে কি চেনা যাবে না? মানে কোশ্চেন মার্ক দেখে কি চেনা যাবে কিনা অপশনে? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলছো। তুমি যখন এই ধরনের কোশ্চেন দেখবা, তখন কিন্তু খেয়াল রাখতে হবে, যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে কিন্তু সেটা তখনই বাদ। কথা বুঝছো? এটা এটা দেখে তুমি চিনতে পারো যে ফুল স্টপ যেটা সেটা কারেক্ট অ্যান্সার। বাট এখন হইতে পারে যে তারা এই যে আই ওয়ান্ট টু নো হোয়াট ইউর নেম ইজ, এটাতেও ফুল স্টপ দিল, আবার হোয়াট ইজ ইউর নেম সেক্ষেত্রেও ফুল স্টপ দিল, অথবা তোমার এরকম একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে যে দুইটা অপশনের মধ্যে, তখন কিন্তু তোমাকে ফুল স্ট্রাকচারটাই মনে রাখতে হবে। যে কি বলছি, যখন ইনডিরেক্ট ইন্টারোগেটিভস ব্যবহৃত হয় তখন শুরুতে কি থাকবে? অ্যাসার্টিভ ফর্মটা থাকবে, শুরুতে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে না, কোশ্চেন জাতীয় শব্দ থাকবে না। তো সেটা যদি না থাকে তাহলে বুঝতে হবে এটা ইনডিরেক্ট ইন্টারোগেটিভ, সেক্ষেত্রে ইন্টারোগেটিভের রুলস আসবেই না, এই জন্য হেল্পিং ভার্বটা পরে ব্যবহার হবে, আগে সাবজেক্ট বসবে হোয়াট ইউর নেম ইজ, এরপরে ফুল স্টপ বসবে, কোশ্চেন মার্কটাও বসবে না। ক্লিয়ার সবাই? আচ্ছা, জি ভাইয়া আমরা ক্লিয়ার। এখানে কোশ্চেন সলভ করি, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। দেখো তো, এই যে হি কর্ডিয়ালি রিকোয়ার্ড হাউ ওয়াজ মাই হেলথ, আরেকটা হচ্ছে হি কর্ডিয়ালি ইনকোয়ার্ড, সরি রিকোয়ার্ড না তো, এটা হচ্ছে ইনকোয়ার্ড, হাউ মাই হেলথ ওয়াজ, কোনটা কারেক্ট? তুমি বলো এখন, বা তোমরাই বলো, দুই হুইচ ওয়ান ইজ নাম্বারটা দ্য কারেক্ট ভাইয়া। ওয়ান? দুই বাকিদের কি নাম্বারটা। মনে হয় যে নিশাত, লামিয়া, সাকিব? বি নাম্বারটা রাইট, এটা হচ্ছে কারেক্ট, আর এটা হচ্ছে ইনকারেক্ট। কেন এটা ইনকারেক্ট? দেখো, হি কর্ডিয়ালি ইনকোয়ার্ড, তো এটা কি ফরম্যাট? এটা হচ্ছে অ্যাসার্টিভ ফরম্যাট। আর অ্যাসার্টিভ ফরম্যাট যেহেতু এটা, তার মানে এটা কোন ফরম্যাটের মধ্যে পড়ে গেছে? এটা অ্যাকচুয়ালি পড়ে গেছে ইনডিরেক্ট ইন্টারোগেটিভ এর মধ্যে। তার মানে পরের অংশে যে যেটা, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার ফলো করব না, আমরা শুরুতেই কি করব, যে ডব্লিউএস কোশ্চেন এরপরেই আমরা হেল্পিং ভার্বটাকে আনবো না। এখানে দেখো হেল্পিং ভার্বটাকে নিয়ে আসছে, এই জন্য হচ্ছে পরেরটা কারেক্ট। এই যে হি কর্ডিয়ালি ইনকোয়ার্ড হাউ মাই হেলথ, সাবজেক্ট চলে আসছে এবং শেষে গিয়ে তোমার হেল্পিং ভার্বটা বসছে, এরপরে ফুল স্টপ বসছে, তার মানে এটা হচ্ছে কারেক্ট ওয়ান। পরেরটা অ্যান্সার করো তো, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ডিড ইউ নট টেল মি কল মি লাস্ট নাইট, আরেকটা হচ্ছে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ ডিড নট কল মি লাস্ট নাইট, কোনটা হবে দুই বলো? নাম্বারটা। রাইট, দুই নম্বরটা কারেক্ট, কেননা প্রথমটা তো একই প্রবলেম। এই যে দেখো হোয়াই ডিড ইউ দিয়ে দিছে, কেননা আমাদেরকে তো এই যে ডিড যেটা হেল্পিং ভার্ব, এটাকে পরে বসাইতে হবে। এই যে হোয়াই ইউ ডিড হবে হোয়াই ইউ ডিড নট কল মি লাস্ট নাইট। এখন বলতে পারো যে ভাই এখানে ডিড কেন ব্যবহার করলেন? এই যে দেখো নট আছে, আমি আগেই বলছি ডু ডিড এগুলা যা আছে এগুলো সব নট ফরম্যাটে ইউজ করতে হবে, অথবা ইন্টারোগেটিভ ফরম্যাটে ইউজ করতে হবে। যদি এখানে নট না থাকতো তাহলে কিন্তু এই যে তোমার ডিড ব্যবহার করেই যেত না। ওকে, নেক্সট আসো, এটা এইটা সলভ করো। ওই যে এই মাত্র যে রুলসটা বললাম সেটা এখানে অ্যাপ্লাইড হবে, দেখি পারো কিনা। নিউটন ওয়ান্টেড টু নো হোয়াই ডিড দ্য অ্যাপল ফল অন দ্য গ্রাউন্ড, নিউটন জানতে চাইছে যে অ্যাপল কেন মাটিতে পড়লো, উপরের দিকে কেন গেল না, তাই না? এই কারণেই তো তোমার ওই যে অভিকর্ষ পৃথিবী যে টানে, এটা আবিষ্কার করতে পারছে, নিউটনের ল, সূত্র, তাই না? তো এটা বলো ঠিক আছে কিনা, ইজ দিস কারেক্ট অর ইনকারেক্ট? প্রথমটা, নিউটন ওয়ান্টেড টু নো, এটুকু কি ফর্ম? এটা কি ইন্টারোগেটিভ ফর্ম নাকি অ্যাসার্টিভ ফর্ম? অবশ্যই এটা অ্যাসার্টিভ অ্যাসার্টিভ ফর্ম। ফর্ম। আর অ্যাসার্টিভ ফরম্যাট হইলে পরবর্তীতে আমরা হোয়াই দ্য ইন্টারোগেটিভ অ্যাপল ডিড ফল। স্ট্রাকচার ফলো করব না। তাহলে কি হবে? হোয়াই দ্য আপেল ডিড ফল অন দ্য গ্রাউন্ড। কিন্তু ডিড, ডাজ, ডু এগুলা তো আমরা বলছি শুধুমাত্র নেগেটিভ ফরম্যাটে ইউজ করতে হবে, অথবা ইন্টারোগেটিভ ফরম্যাটে ইউজ করতে হবে। তো এখানে তো নট নাই, তাহলে তুমি ডিড কিভাবে বসাবা? বসানো তো যাবে না। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট তাহলে অ্যান্সারটা ডিড হবে উঠাই দেবো। হোয়াই দ্য অ্যাপেল, অ্যাপেল তো ঠিক আছে, সাবজেক্ট চলে আসছে,
ডিডটা চলে যাবে, ডিডটা চলে গিয়ে এই ফল কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে, পাস্ট ফরম্যাটে চলে যাবে। কথা বুঝছো? হোয়াই দ্য আপেল ফেল অন দ্য গ্রাউন্ড। ক্লিয়ার সবাই? বলো তো। জি ভাইয়া ক্লিয়ার। শুধু তুমি একাই বলতেছো, বাকিরা কিছু বলতেছে না, এটা কি বুঝতেছে না? আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু বুঝতে হবে, এগুলা থেকে কিন্তু কোশ্চেন আসবে। ওকে ওকে, চ্যাটে লিখছো, ঠিক আছে, জি ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট দেখো, আই আস্কড হিম হোয়াই ডিড হি কল মি এ ফুল। এটা পুরাটাই তোমরা নিজেরা করবে, এটা আমি কিচ্ছু বলবো না, এবং ফুল স্ট্রাকচার কারেক্ট হতে হবে, কোনো ভুল যাতে না হয়, এটা বলো তোমরা। একই জিনিস, এর আগেরটা যেটা, এটা একই জিনিস, এটা অ্যান্সার করো। কি আই ওয়ান্টেড টু নো হোয়াই ডিড হি কল মি আ ফুল, এটা হবে। তুমি ডিডও দিছো আবার কল্ডও দিছো, তাহলে কেমন হবে? ডিড আই তো বলছি আস্কড হিম চলেই হোয়াই যাবে। হি কল্ড মি আ ফুল। রাইট, আই আস্কড হিম হোয়াই হি কল্ড মি। এই যে দেখো, শুরুতে আমাদের কি ফর্ম, অ্যাসার্টিভ ফর্ম, তার মানে ইনডিরেক্ট ইন্টারোগেটিভে পড়ে গেছে। তাহলে পরের অংশতে আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচার ফলো করব না, মানে হেল্পিং ভার্বকে আগে বসাবো না। তাই আমরা কি, ডিড কে পরে নিতে হবে এবং হি কে আগে আনতে হবে। এখন হি ডিড কল বসাইতে আবার পারবো না, কারণ নটও নাই, ইন্টারোগেটিভ ফর্মও নাই। এই জন্য ডিড কে বাদ দিতে হবে, বাদ দিতে গেলেই কল হয়ে যাবে কি, কল্ড। তাহলে হবে কি, আই আস্কড হিম হোয়াই হি কল্ড মি এ ফুল। দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। আই গেস সবাই বুঝতে পারছো। এই যে এখানে রিজনটা আমি লিখে দিছি নোটে, ডিড অনলি ইউজড ইন নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ ফর্ম। এখানে তো নট নাই, যদি থাকতো সেক্ষেত্রে তুমি ডিড নট কল মি এ ফুল সেটা ব্যবহার করতে পারতা। কিন্তু যেহেতু নাই, সেহেতু তোমাকে এইটাকে ডিডকে সরে দিতে হবে এবং এই ভার্বটাকে চেঞ্জ করে, যেহেতু এই পাশেও তোমার পাস্ট ফর্ম, এই পাশেও তোমাকে পাস্ট ফর্মে আনতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। আই গেস এই বিষয়টা ক্লিয়ার এখন। এখন আসো যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, যেমন ধরো তোমার এই যে তুমি কখন রিকোয়েস্ট করতেছো, অ্যাডভাইস করতেছো, অর্ডার করতেছো, রিকোয়ার করতেছো, এগুলো হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের মেইনলি এক্সপ্রেস করে। তো এইটার স্ট্রাকচারটা খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হচ্ছে এইটা, যে সেক্ষেত্রে শুরুটা হয় হয় ভার্বের বেস ফর্মটা দিয়ে, অথবা ডু দিয়ে, অথবা ডু নট দিয়ে, অথবা লেট দিয়ে। তো আমরা লেটটা সবাই চিনি, এই জন্য বাকিগুলো একটু চিনে রাখো, যে শুধু ভার্বের বেস ফর্ম দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন বললাম স্টাডি হার্ড, ঠিক আছে, বললাম স্টাডি হার্ড, এই যে লামিয়াকে বলতেছি স্টাডি হার্ড। তারপর দেখো ডু স্টাডি হার্ড, কারণ হচ্ছে তুমি লাস্ট কয়েকটা ক্লাস করো নাই। এরপর দেখো যে ডু স্টাডি হার্ড, তার মানে কি ডু দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তারপর দেখো ডু নট টক টু হিম, এই যে ডু নট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তারপর দেখো প্লিজ ফিনিশ দ্য ওয়ার্ক। তো এই ক্ষেত্রে দেখো, তুমি বলবো যে ভাই, এই ক্ষেত্রে তো প্লিজ দিয়ে শুরু হয়েছে, তো প্লিজ তো হচ্ছে এই সেন্টেন্সকে মডিফাই করার জন্য ইউজ করছে, আমাদেরকে তো অ্যাকচুয়ালি গুরুত্ব দিতে হবে এই জায়গাতে, ফিনিশ দ্য ওয়ার্ক, তার মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, বি ওয়ান দিয়ে। আর লেট দিয়ে কি, যে লেটস গো, ঠিক আছে, লেটস গো, এটাও কিন্তু তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সো এই হচ্ছে বিষয়, যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি করে অ্যাকচুয়ালি, এটা তোমার এক্সপ্রেস করে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, তারপর তোমার এগুলা। তো এই যে একটা কোশ্চেন সবাই তোমরা অনেক সময় জিজ্ঞেস করো, যে ভাই অ্যাডভাইস এবং অ্যাডভাইসের মধ্যে পার্থক্য কি? মানে একটা হচ্ছে ADVISE, আরেকটা হচ্ছে ADVIC। বলতে পারবা কেউ পার্থক্যটা? দেখি এটা এরকম করে দেয় পদ্মা, কি হলো? ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলো তো এবার, যে অ্যাডভাইস SC এবং সি এর মধ্যে পার্থক্যটা কোথায়, তো জানো? অ্যাডভাইসটা মেবি নাউন ভাইয়া, মানে সিই যেটা আছে সেটা মেবি নাউন। রাইট, যখন সি থাকবে, ADVAC, এটা হচ্ছে একটা নাউন, অর্থাৎ কি তোমার ওই যে অ্যাডভাইস মানে কি, পরামর্শ, তাই না? অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ। আর এসি যখন থাকবে, পরামর্শ, এই যে আর এটা, অ্যাডভাইস এটা এসি হচ্ছে মানে তো ভার্ব। ভার্ব মেবি। এটা হচ্ছে ভার্ব, মানে হচ্ছে পরামর্শ দেওয়া। আই এম অ্যাডভাইজিং ইউ, ঠিক আছে, আমি তোমাকে অ্যাডভাইস দিতেছি। আর হচ্ছে তোমার, সরি, অ্যাডভাইজিং দরকার না, আই আই অ্যাডভাইস ইউ মানে হচ্ছে আমি তোমাকে পরামর্শ দিতেছি, এসি যেটা সেটা। আর যখন সি বলবো তখন সেটা হচ্ছে নাউন, অ্যাডভাইস, এটা একটা নাউন। ওকে, সেই হচ্ছে বিষয়। তো আই গেস তোমরা এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের এই বিষয়গুলো এখন ক্লিয়ার। নেক্সট আসো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে কি প্রকাশ পাবে? টু এক্সপ্রেস স্ট্রং ফিলিংস, মানে তোমার মানে স্ট্রং ফিলিংস প্রকাশ পাবে, ইমোশন প্রকাশ পাবে, রিয়াকশনস প্রকাশ পাবে। আর এগুলা মেইনলি তোমার শুরু হয় কি দিয়ে? শুরু হয় হচ্ছে তোমার স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়। আবার ইন্টারজেকশন দিয়েও কিন্তু শুরু হয়। ইন্টারজেকশন যে হুররা, ওয়া, ওয়াচ, এগুলো হচ্ছে তোমার এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেন্টেন্স ক্রিয়েট করার জন্য শুরুতে ইন্টারজেকশন হিসেবে বসে। তুমি দেখো হোয়াট এ মুভি, এটা হোয়াট এবং হাউ দিয়ে ধরো শুরু হওয়ার ক্ষেত্রে এটা স্ট্রাকচার।
আবার দেখো হুররে, আই গট সিলেক্টেড ফর দ্য জব। এই যে হুররে, ওয়াও, আউচ, ও, এগুলো হচ্ছে তোমার এই যে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার আর কি। তো এটা তোমরা সবাই জানো, এমনিতে আগে থেকেই তোমরা এগুলো পারো আই গেস। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেই ক্ষেত্রে তোমাকে এই যে এক্সক্লেমেশন সাইনটাকে ইউজ করতেই হবে। ওকে, এটা হচ্ছে পয়েন্ট। নেক্সট আসো অপটেটিভ সেন্টেন্স, যেটা কিনা আমরা ওইখানে বলছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সেরই একটা পার্ট। এবং এইখানে তোমার কি প্রকাশ পাবে, যে ব্লেসিং, টু এক্সপ্রেস ব্লেসিং, কার্স। অনেক সময় তুমি আশীর্বাদ দিতে পারো, আবার বলতে পারো যে জাহান নামে দাও, তুই জাহান নামে পুড়ে মর, এটাও বলতে পারো। তারপর হচ্ছে ধরো তুমি হচ্ছে কি করতে পারো, উইশ করতে পারো, যাই উইশ, মে গড ব্লেস ইউ, এগুলো আর কি। তো এটার স্ট্রাকচার হচ্ছে মেইনলি তোমার এই যে মে দিয়ে শুরু হয়। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ তোমার মানে ম্যাক্সিমাম ইন জেনারেল মে দিয়ে শুরু হয়, মে গড ব্লেস ইউ। ওকে, আর এটার ক্ষেত্রে তুমি হয় এক্সক্লেমেশন সাইন ইউজ করতে পারো, ফুল স্টপ ইউজ করতে পারো, আর এই জন্যই হচ্ছে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা পার্ট। এক্ষেত্রে তুমি হয় চাইলে এই যে এই ফুল স্টপ দিতে পারো, এটাও দিতে পারো, ইটস নট এ বিগ ডিল। ওকে, আর এইগুলা পরীক্ষায় ওইভাবে আসে না, বাট তারপরও অনেক সময় আসে, বুঝছো। যেমন বিউপিতে ইদানিং স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, আগে শুরুর দিকে যেমন তোমার এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এই ধরনের কিন্তু কোশ্চেন দিত, বেসিক বেসিক কোশ্চেন, সিম্পল জিনিস। দেখো তুমি কোশ্চেন ব্যাংক কত ইজি ইজি পানির মতো কোশ্চেন দিতে ইংলিশ গ্রামারের। এইটা আর কি, যে মে গড ব্লেস ইউ এটা কোন ধরনের সেন্টেন্স, এই ধরনের কোশ্চেনও কিন্তু আসছে। তো এটা মনে রাখবা যে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেখানে তোমার ব্লেসিং, কার্স বা উইশ এগুলো এক্সপ্রেস করা হয়। আচ্ছা, সো আমাদের সেন্টেন্সের বিষয়গুলো কিন্তু এই পর্যন্তই। আমি আবার একটু রিক্যাপ করতেছি, যেহেতু 1 মিনিট এখানে টাইম শো করতেছে, এরপরে তোমাদেরকে আমি আবার লিঙ্ক দিব। আমাদের পার্টস অফ স্পিচে আরেকটা গুরুত্বপূর্ণ বেসিক জিনিস শিখতে হবে। তো সেন্টেন্সের মধ্যে হচ্ছে তোমার কি পায়, একটা কমপ্লিট সেন্স প্রকাশ পাবে, এবং এখানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। আর এটার মধ্যে কাইন্ডস কি কি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি, আর সাথে হচ্ছে অপটেটিভ। অ্যাসার্টিভ কিরকম হতে পারে, সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে নোট থাকবে না, নেগেটিভের ক্ষেত্রে নোট থাকবে, নেগেটিভ থাকবে এটা। ওকে, আচ্ছা। আর স্ট্রাকচার তো সবাই জানোই, যে শুরুতে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। ওকে, নেক্সট আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে টু টাইপস, একটা হচ্ছে ডিরেক্ট ইন্টারোগেটিভ, যেটা অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ, যেখানে তোমার কোশ্চেন করা হবে। আর ইনডিরেক্ট ইন্টারোগেটিভ, এটা কোনো কোশ্চেন স্ট্রাকচারই না, শুরুতেই দেখে ফেলবা, যে শুরুতেই যদি অ্যাসার্টিভ ফর্মটা থাকে তখনই সেটা হচ্ছে ইনডিরেক্ট ইন্টারোগেটিভের মধ্যে পড়ে যাবে। আর ডিরেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরুতে কোশ্চেন হবে, অথবা ওই যে ইয়েস নো মার্ক যেগুলা তোমার হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, কিন্তু সেটা অবশ্যই কোশ্চেন টাইপের থাকবে, এই যে এটা ইয়েস নো অথবা ডাব্লিউএস কোশ্চেন। এবং স্ট্রাকচার কি, এই যে তোমার হেল্পিং ভার্ব শুরু থাকলে সেটা ইয়েস নো, আর ডাব্লিউএস থাকলে সেটা ইলাবোরেটলি অ্যান্সার করতে হবে। আচ্ছা, নেক্সট আসো তোমার এই যে যদি দুইটা জিনিস একসাথে থাকে, ইফ ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন একসাথে থাকে, তাহলে তোমার শুরুটা হবে কি ইন্টারোগেটিভ ফর্মে, এবং পরেরটা হবে কি তোমার অ্যাসার্টিভ ফর্মে। আচ্ছা, আর এই ক্ষেত্রে তোমার এই যে ডু ডাজ এর ক্ষেত্রে তোমার নেগেটিভ ওয়ার্ডের ইন্টারোগেটিভ ফর্মটা খেয়াল রাখবা, যে ডু ডাজ এর ক্ষেত্রে শুরুতেই তোমার যদি নট থাকে তাহলে তুমি ডু রাখবা, আর যদি নট না থাকে তাহলে কিন্তু নট রাখা। নেক্সট কি ছিল, যে ইনডিরেক্ট ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে শুরুতে কি থাকবে, শুরুতে থাকবে অ্যাসার্টিভ ফর্ম, আর এটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা ইনডিরেক্ট ইন্টারোগেটিভ। সেক্ষেত্রে পরবর্তীতে তুমি ইন্টারোগেটিভের রুলসটা ইউজই করবে না, মানে নিদার হেল্পিং ভার্ব কামস বিফোর দ্য সাবজেক্ট নর কোশ্চেন মার্ক ইজ ইউজড। ঠিক আছে, কোশ্চেন মার্কও থাকবে না, এবং হেল্পিং মার্কটাও পরে গিয়ে ব্যবহার করতে হবে। ওকে, তারপর দেখো এখানে আমরা এই যে কোশ্চেন সলভ করলাম। নেক্সট দেখো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের বললাম যে এক্ষেত্রে অর্ডার থাকবে, অ্যাডভাইস থাকবে, রিকোয়েস্ট থাকবে, এবং স্ট্রাকচারটা হচ্ছে তোমার বেস ফর্ম দিয়ে শুরু হয়, ডু দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, অথবা লেট দিয়ে শুরু হয়। ওকে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে তোমার হচ্ছে যেটা শুরু হয় হোয়াট অথবা হাউ দিয়ে, আর শেষে অবশ্যই তোমার এই যে এক্সক্লেমেশন সাইনটা ইউজ করতে হবে। এবং এই ক্ষেত্রে প্রকাশ পায় তোমার মনের স্ট্রং ফিলিংস, ইমোশন এবং রিয়াকশন। আর অনেক সময় ইন্টারজেকশন দিয়েও কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে আর কি, ইন্টারজেকশন দিয়েও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স ক্রিয়েট করা যায়। আর অপটেটিভ হচ্ছে যেখানে তোমার এই যে ব্লেসিং, কার্স, উইশ এগুলো প্রকাশ পায় মে দিয়ে, ইউজুয়ালি এটা শুরু হয় ইন জেনারেল। আচ্ছা, এবার দেখো যে পার্টস অফ স্পিচ, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, তোমাদের কি মনে হয়, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? বলো তো, যে পার্টস অফ স্পিচ কি, যা মনে হয় randomly। অর্থবোধক সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ডই পার্টস অফ স্পিচ। রাইট, অর্থাৎ আমরা যে মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজের জন্য অনেকগুলো ওয়ার্ডস প্রয়োজন, এবং সেটা দিয়ে একটা কমপ্লিট সেন্স আমরা প্রকাশ করি, তাই না, ওয়ার্ডস এর মাধ্যমে। তো এই যে ওয়ার্ডস, এই ওয়ার্ডস গুলাকেই কিন্তু আরেকটা নাম হচ্ছে যে স্পিচ। ওকে, অনেকে বলবো ভাই স্পিচ হচ্ছে ভাষণ, কিন্তু এই ক্ষেত্রে ওয়ার্ডসও যা স্পিচও তাই, স্পিচ মানে যে শুধু ভাষণ তা না। ওকে, আর এই স্পিচেরই বিভিন্ন ধরনের পার্টস থাকে, এই ওয়ার্ডস এর বিভিন্ন ধরনের পার্টস রয়েছে। যেমন তোমার পার্টস অফ স্পিচের মধ্যে কি কি রয়েছে, কত প্রকার পার্টস অফ স্পিচ বলো তো, কত প্রকার, 20 নাকি 30? বলো তো, গুনে গুনেই বলো, তাহলে তো হয়। আচ্ছা, চ্যাটে লিখছো, রাইট, 8 প্রকার। ঠিক আছে, কিন্তু পার্টস অফ স্পিচ হচ্ছে
অ্যাকচুয়ালি 9 প্রকার। একটা প্রকার বাদ দেওয়া হয়, সেটা কোনটা জানো? এই যে আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেলসটাকে বাদ দেওয়া হয়। আর কেন বাদ দেওয়া হয় জানো? এই আর্টিকেলস হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। কেননা আর্টিকেল কি করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো যেহেতু সেটা নাউনকে মডিফাই করে, সেহেতু কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। এই জন্য এটাকে আর আলাদাভাবে পার্সোনাল বলা হয় না, এটাকে অ্যাডজেক্টিভের মধ্যেই রাখা হয়েছে। তার মানে এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই হচ্ছে 8 প্রকার টোটাল পার্টস অফ স্পিচ। আমরা প্রত্যেকটা জিনিসই শিখবো যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এখন বিষয় হচ্ছে কি বলি, যে তোমার আমরা এখানে যে মেথডটা শিখবো এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। পাশাপাশি শেষে গিয়ে আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো যেটা তোমার পুরো জিনিসটাকে উলটপালট করে দেবে। দেখো, খেয়াল করে দেখো, যে শুরুতে আমরা ভার্ব দিয়ে শুরু করি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। মানে এই যে টোটাল এখানে যতগুলো বললাম না, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভার্ব। কেননা ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্সই গঠিত হতে পারে না, ভার্ব থাকতেই হবে। ওকে, তাও কোন ভার্ব? মেইন ভার্ব থাকতে হবে। এখন এই যে মেইন ভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটাই সেক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে কাজ করে। তো ভার্ব অ্যাকচুয়ালি কি? ভার্ব হচ্ছে মেইনলি তোমার হয় অ্যাকশন প্রকাশ করে অথবা স্টেট অফ বিং প্রকাশ করে। অ্যাকশন কি? অ্যাকশন মানে হচ্ছে যে তোমার কাজ করা, যেটা যে তুমি ক্রিয়া, বা আমি কি বলতে পারি যে অ্যাকশন। অনেক সময় বলি না যে অ্যাকশন মানে কি, কাজ, ওটা। ঠিক আছে, আই গো টু ইউনিভার্সিটি ডেইলি, তার মানে আমি ইউনিভার্সিটিতে যাই, ডেইলি যাই। ঠিক আছে, দৈনন্দিন বা প্রতিদিনই যাই। আরেকটা হচ্ছে স্টেট অফ বিং প্রকাশ করে, যে তুমি অ্যাকচুয়ালি কি, তোমার সম্পর্কে এটা তথ্য প্রকাশ করে। যেমন আই এম এ টিচার, তো আই এম এ টিচার মানে কি, আমি কে, আমি একজন শিক্ষক। ওকে, আর এই ক্ষেত্রে প্রকাশ পেয়েছে স্টেট, আর এই ক্ষেত্রে প্রকাশ পেয়েছে অ্যাকশন, আই গো টু ইউনিভার্সিটি ডেইলি। আর এই ভার্বের এক্সাম্পল কি হতে পারে, যেমন গো, রাইট, প্লে, ইজ, এম, উইল, এগুলো এটসেট্রা, তোমার এগুলো হচ্ছে ভার্বের এক্সাম্পল। তাই গেস তোমার ভার্বের মেইন জিনিসটা তোমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আসলে নাউন। নাউন কি? নাউন হচ্ছে তোমার নেমিং ওয়ার্ড। আমরা এই যে ইলাবোরেটলি বললামই তো, যে শুরুতে আমরা হচ্ছে এখানে বেসিক ক্লাস করতেছি, বেসিক জিনিসটা আমরা বুঝতেছি। এরপরে আমরা কনসেপচুয়াল ভার্বের উপরে আলাদা করে ক্লাস থাকবে, যে তোমার হেল্পিং ভার্ব কোনগুলা, সেখানে আবার সেটার মধ্যে প্রাইমারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, তারপর তোমার মেইন ভার্বের মধ্যে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ফাইনিটের মধ্যে তোমার আছে তোমার কি, যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আবার নন ফাইনিটের মধ্যে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এটু আমরা অনেক কিছু শিখবো। ওকে, আবার প্রত্যেকটা কনসেপ্টের উপরে আলাদা করে ইলাবোরেটলি আমাদের প্রায় লং ক্লাস হবে এক একটা। তো সেটা আমরা ইনডেপথ পরে গিয়ে শিখবো কনসেপচুয়াল ক্লাসে, কিন্তু এখন আমরা হচ্ছে বেসিক জিনিসটা বোঝার ট্রাই করতেছি। দেখো, নাউন কি? নাউন হচ্ছে যে নেমিং ওয়ার্ড। যেমন দেখো, এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তো আমি যে ল্যাপটপে ক্লাস নিতেছি, ল্যাপটপ এটা একটা নাউন। এই যে আমি লিখতেছি পেন, এটা এটা হচ্ছে তোমার একটা নাউন। তারপরে এই যে আমি দেখতেছি চোখে, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে কি, স্পেকটেকলস। ঠিক আছে, তো এইটাও একটা নাউন। তো এই যে তোমার নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। ওকে, আর নাউন আইডেন্টিফাই করব কিভাবে? দেখো, এই যে কোন একটা আর্টিকেল, এরপরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড আসে, সেটা কি, সেটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। আর্টিকেল কি কি হইতে পারে? এ, তারপর তোমার এন, তারপর তোমার দা, এগুলোর পরে যে ওয়ার্ডটা থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে নাউন বলা হয়। আর এই যে আর্টিকেল গুলা কি হিসেবে কাজ করে, এগুলা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে, কেন সেটা নাউনকে মডিফাই করে, অ্যাজেক্টিভ। ওকে, অ্যাজেক্টিভ। এছাড়াও নাউন আইডেন্টিফাই করার আরেকটা ওয়ে হচ্ছে, দেখো, যখন কোন একটা ওয়ার্ডের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, আবার বলতেছি, এস বা ইয়েস যুক্ত হয়, এবং সেইটা প্লুরাল হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, প্লুরাল ওয়ার্ড হিসেবে কাজ করে, তখনও বুঝতে হবে সেই ওয়ার্ডটা একটা নাউন। ওকে, অর্থাৎ কোন একটা ওয়ার্ডের আগে যদি আর্টিকেল আসে, তাহলে ওই ওয়ার্ডটা একটা নাউন। অথবা সেই ওয়ার্ডটার সাথে যদি এস বা ইয়েস যুক্ত হয়, সেটা প্লুরাল হিসেবে কাজ করে, তখনও সেটা একটা নাউন। আই গেস ক্লিয়ার। নেক্সট আসো, প্রোনাউন। প্রোনাউন কি করে? প্রোনাউন হচ্ছে নাউনকে রিপ্লেস করে। এই যে দেখো, প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন দি প্লেস অফ এ নাউন। অর্থাৎ এটাকে কি বলা হয়, ইট ইজ কল্ড এ সাবস্টিটিউটিং ওয়ার্ড, বা একটা প্রতিস্থাপক শব্দ, যেটা কিনা নাউন বা প্রোনাউনকে নাউনকে প্রতিস্থাপন করে বসে। যেমন দেখো, বললাম এক্সাম্পল হিসেবে, ঋষিতা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এক্ষেত্রে সরাসরি ঋষিতার কথা বললাম, কিন্তু পরবর্তীতে সেটাকে আমি রিপ্লেস করে কি বললাম, শি লিভস উইথ হার ফ্যামিলি। তো এখানে শি, এটাই হচ্ছে একটা প্রোনাউন। ওকে, নেক্সট আসো যে অ্যাজেক্টিভ। এটার উচ্চারণ কিন্তু অ্যাজেক্টিভ, এই যে তোমার ডি উচ্চারণ হবে না। ওকে, অনেকে বলে যে অ্যাডজেক্টিভ, ইটস রং। এটার উচ্চারণ হচ্ছে অ্যাজেক্টিভ, মনে রাখবা। অ্যাজেক্টিভ, তারপরে তোমার এই যে অ্যাডজেকেন্ট, এরকম উচ্চারণ আছে। অ্যাজেকেন্টের সাথে প্রিপোজিশন কি বসে? টু, সংলগ্ন। ওকে, নেক্সট আসো যে অ্যাজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন। মানে অ্যাজেক্টিভের কাজ হচ্ছে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা। যেমন দেখো, এ গার্ল, এখানে গার্লটা কি বলো তো? শুরু থেকে এটা অ্যান্সার করো। এ গার্ল, এখানে গার্লটা কি? তার আগে কি আছে দেখো?
নাউন। তার আগে দেখো একটা আর্টিকেল আছে, তাহলে গার্ল হচ্ছে কি? গার্ল হচ্ছে একটা নাউন, রাইট? এরপর দেখো শি ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল তাহলে কাকে মডিফাই করতেছে? এই যে প্রোনাউনকে মডিফাই করতেছে না? তার মানে এই বিউটিফুলটা হচ্ছে কি? অ্যাজেক্টিভ। আর এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস, এখানে নাউন কোথায়? বলো এখানে হোয়াট ইজ দ্য নাউন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস, এখানে নাউন কোথায়? ক্যাম্পাস। রাইট, মনে রাখবা যখন অনেকগুলো নাউন একসাথে বসে, যেমন জাহাঙ্গীরনগর এটা একটা নাম, ইউনিভার্সিটি এটা একটা নাম, ক্যাম্পাস এটা একটা নাম, এখন আমি বুঝবো কিভাবে যে কোনটা কি? যখন অনেকগুলো নাউন একসাথে বসে তখন সবার শেষেরটা গিয়ে নাউন হয়। তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস, এই যে ক্যাম্পাস এটা হচ্ছে গিয়ে তোমার নাউন। আর তার আগের যেগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই কি হয়ে যায়? অ্যাজেক্টিভ হয়ে যায়। তার মানে ইউনিভার্সিটিও এখানে অ্যাজেক্টিভ এবং জাহাঙ্গীরনগর এই শব্দটা এখানে অ্যাজেক্টিভ। আই গেস পুরো কনসেপ্ট এখন ক্লিয়ার। খুবই ইম্পর্টেন্ট রুলস, এটা মাথায় রাখবা। নেক্সট আসলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হচ্ছে মডিফাইজ রেস্ট আদার্স অ্যাকসেপ্ট নাউন এন্ড প্রোনাউন। মানে নাউন প্রোনাউন বাদে বাকি সবগুলা কি অ্যাডভার্ব মডিফাই করে। আমরা এখানে কি দেখলাম যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন প্রোনাউনকে মডিফাই করে, কিন্তু এই নাউন প্রোনাউন ছাড়া বাদ বাকি যা আছে সবগুলাকেই মডিফাই করতে পারে এই অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব শব্দটার মধ্যেই কিন্তু সেটা লুকে আছে যে অ্যাডভার্ব তোমার দেখো এই যে ভার্ভকে মডিফাই করে, জেনারেলি সবচেয়ে বেশি মডিফাই করে ভার্ভকে, তার মানে ভার্ভ রয়েছে। তারপরে অ্যাডভার্ব দেখো এডি, তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তারপর দেখো অ্যাডভার্ব পুরো শব্দটাই আছে, তার মানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। ওকে, এভাবে মনে রাখতে পারো আর কি। যেমন দেখো হি রাইটস কুইকলি, এই ক্ষেত্রে আমি কুইকলি নিচে আন্ডারলাইন করলাম যে এটা কোন পার্টস অফ স্পিচ। এখন দেখো এই কুইকলি শব্দটা কাকে মডিফাই করতেছে? সে কুইকলি নাকি সে লিখে কুইকলি? তুমি আমাকে বলো, এটা কি লিখাকে মডিফাই করতেছে নাকি তাকে মডিফাই করতেছে? যে সে কুইক একবার সেকেন্ডের মধ্যে এখান থেকে এখানে লাফ দিয়ে চলে যায় এরকম কিছু, নাকি সে দ্রুত লিখে? কোনটাকে বোঝানো হচ্ছে বলো? দ্রুত লিখে। দ্রুত লিখে, তার মানে এই যে রাইটস কে মডিফাই করতেছে, রাইটস কে। আর রাইটস তো একটা বুঝেই যাচ্ছে এটা হচ্ছে একটা ভার্ব, তার মানে ভার্বকে যে মডিফাই করে যে কুইকলি, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। শেষ। পরেরটা দেখো হি ইজ ভেরি গুড, এক্ষেত্রে হি হচ্ছে কি? প্রোনাউন। গুড কি বলো? হি ইজ ভেরি গুড, গুড কি? গুড কাকে মডিফাই করতেছে? আগে সেটা দেখো, যাকে মডিফাই করে সে অনুযায়ী তুমি অ্যান্সার পেয়ে যাবা। গুড কাকে মডিফাই করতেছে? হি কে, তাই না? তাহলে গুড কি হবে? গুড হবে গিয়া তোমার অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভেরি কি? ভেরি কাকে মডিফাই করতেছে বলো? অ্যান্সার, বাকিরা অ্যান্সার করো। কৌশিক, নিশাত, লামিয়া, তারপরে সাকিব, নোভা, অনেকেই তো আছো। অ্যান্সার করতে হবে তো, নাহলে বুঝতে পারবে না। দেখো হি ইজ ভেরি গুড যখন বললাম তখন গুড হচ্ছে কি? যে অ্যাডজেক্টিভ। আর ভেরি গুড মানে কি? কত ভালো। আমি বললাম যে সে ভালো, ভালো অ্যাডজেক্টিভ, তাহলে কত ভালো? যে ভেরি গুড, বেশি ভালো। তো এই যে ভেরি মডিফাই করতেছে আবার এই যে তোমার গুড কে। তাহলে এই গুড হচ্ছে যেহেতু অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ কে যে মডিফাই করে সে তখন কি হয়ে যায়? এই ভেরিটা হয়ে যাবে গিয়ে তখন তোমার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আবার দেখো হি ওয়ার্কস ভেরি ওয়েল, তো এক্ষেত্রে হি এটা হচ্ছে প্রোনাউন, ওয়ার্কস হচ্ছে ভার্ব, ভেরি ওয়েল, এই ওয়েল কাকে মডিফাই করতেছে? এই হি কে নাকি ওয়ার্কস কে? শুরুতেই বলো, এই ওয়ার্কস ওয়েল কাকে মডিফাই করতেছে? ওয়ার্কস কে। দেখো ওয়ার্কস কে মডিফাই করতেছে। তাহলে এই ওয়ার্কস যেহেতু ভার্ব, ভার্বকে যে মডিফাই করে সেহেতু ওয়েল হয়ে গেল তোমার অ্যাডভার্ব সরাসরি। তাহলে এই ভেরি এবার কাকে মডিফাই করতেছে? এই ভেরি তো আবার এই যে ওয়েল কে মডিফাই করতেছে। তাহলে দেখো এই যে ভেরি হচ্ছে গিয়ে আবারও অ্যাডভার্ব, এবং সে কাকে মডিফাই করলো? সে স্বয়ং নিজেকেই মডিফাই করলো, এই যে অ্যাডভার্বকেই অ্যাডভার্ব মডিফাই করলো। তাহলে বোঝা গেল এই যে অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে। আবার দেখো জাস্ট বিফোর 10, হি হ্যাজ কাম জাস্ট বিফোর 10, এই যে বিফোর হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে জাস্ট কি একদম মানে বিফোর কে আরো বেশি তুমি বোঝানোর জন্য বা এটাকে এমফাসাইজ করার জন্য বলছো জাস্ট বিফোর 10, মানে একটুখানি আগে। তাহলে এই জাস্ট কাকে মডিফাই করতেছে? প্রেপোজিশনকে। তার মানে এটা একটা অ্যাডভার্ব যে যেটা কিনা প্রেপোজিশনকে মডিফাই করতে পারে। আবার দেখো হোপফুলি দ্য ওয়েদার উইল বি গুড, ওখানে বললাম যে প্লিজ, প্লিজ তোমার ফিনিশ দ্য ওয়ার্ক। এই যে প্লিজ, হোপফুলি, এগুলো যখন থাকে তখন সেটা কি করে? এই হোপফুলি দ্বারা তুমি এখানে কাকে মডিফাই করতেছো? দেখো হোপফুলি দ্বারা কিন্তু তুমি এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছো, হোপফুলি দ্য ওয়েদার উইল বি গুড। ওকে, পুরো সেন্টেন্সটাকে। তার মানে এটা একটা অ্যাডভার্ব যেটা কিনা পুরো হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এই জন্যই বলা হয়েছে যে অ্যাডভার্ব মডিফাইজ রেস্ট আদার্স এক্সেপ্ট নাউন এন্ড প্রোনাউন। নাউন প্রোনাউন বাদে বাদ বাকি সবকিছু কি অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এখন আই গেস তোমাদের এখন এই প্রত্যেকটা জিনিস ক্লিয়ার, আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট হচ্ছে প্রেপোজিশন, এটা একটা পার্টস অফ স্পিচ।
প্রেপোজিশন কি করে, এটা তোমার এখানে আমি ইংলিশটা বলতেছি তারপর বাংলাটা বলবো। ইট শোজ দ্য রিলেশনশিপ অফ এ নাউন অ্যান্ড প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড, মানে নাউন প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে, সম্পর্ক এই যে রিলেশনশিপ নির্দেশ করে, ঠিক আছে। এবং প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে, এই জন্যই সেটার নাম হচ্ছে প্রেপোজিশন। এই যে আগে বসা, আগে বসে, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে প্রেপোজিশন প্লাস নাউন এন্ড প্রোনাউন, মানে নাউন প্রোনাউনের আগে বসে সে অন্য ওয়ার্ডের সাথে সেই নাউন প্রোনাউনের সম্পর্ক দেখায়। এই প্রিপোজিশন কি হইতে পারে, এট, ইন, উইথ, নিয়ার, বিটুইন, ফলোইং এন্ড রিগার্ডিং, এই দুটো কিন্তু প্রিপোজিশন ডিরেক্ট আসে, যে ফলোইং এটা কোন পার্টস অফ স্পিচ, রিগার্ডিং এটা কোন পার্টস অফ স্পিচ, জন্য এই দুটাকে আলাদা করে লিখে দিছি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে কিন্তু। তো মনে রাখবা এই দুটো কিন্তু প্রিপোজিশন, এবং এগুলার পরেই তোমার নাউন প্রোনাউন থাকতে হবে। এখন এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ধরো প্রিপোজিশন ইউজ করা হলো কিন্তু এরপরে নাউন প্রোনাউন নাই, তখন সেটাকে কি প্রিপোজিশন বলা যাবে? উত্তর হচ্ছে যে কখনোই না। প্রেপোজিশনের নামের সাথেই দেখো প্রেপোজিশন, মানে নাউন প্রোনাউনের আগে বসবে, যদি এটার পরে নাউন প্রোনাউন না থাকে তাহলে ওইটাকে প্রেপোজিশন বলাই যাবে না, ইম্পসিবল। সাপোজ ধরো বললাম দা সান ওয়েন্ট ডাউন, ওকে, এখন ডাউনের নিচে আন্ডারলাইন, ডাউন তো তুমি জানো যে এটা একটা প্রেপোজিশন হিসেবে বসে, কিন্তু এই ক্ষেত্রে এই ডাউনের পরে কি কোনো ইয়ে আছে, নাউন প্রোনাউন আছে? নাই। তাহলে এই ডাউন এখন কোন পার্টস অফ স্পিচ? এটা তো প্রেপোজিশন হওয়ার যোগ্যই না, নো ওয়ে। তাহলে দেখতে হবে এটা কাকে মডিফাই করতেছে, এটা ওয়ান, ওই যে ওয়েন্ট, ওয়েন্ট মানে গো, ওয়েন্ট গন, এই ওয়েন্ট মানে ভার্বকে মডিফাই করতেছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, এই ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার আসো যে কনজাংশন। কনজাংশনের এই যে কন, কন শব্দটার মানে হচ্ছে টুগেদার, ঠিক আছে, টুগেদার। আর জাংশন মানে হচ্ছে টু জয়েন, যে তোমার যেখানে একসাথে বসে আর কি, তো মানে জয়েনিং ওয়ার্ড, অন্যান্য জিনিসকে টুগেদার একসাথে জয়েন করে, সেটা কি কনজাংশন বলা হয়। এক্সাম্পল কি হতে পারে, এন্ড, অর, বাট, বিকজ, সিন্স। যেমন দেখো, হি ওয়াজ গিলটি সো হি ওয়াজ পানিশড, তার মানে এইটার সাথে এইটার মাঝখানে যে জয়েন করা হয়েছে সেটা করা হয়েছে সো দিয়ে, তার মানে সো হচ্ছে একটা কনজাংশন। কথা বুঝছো? দুইটা জিনিসের মধ্যে টুগেদার যখন জয়েন করা হবে তখন সেটাকে বলতে হবে কনজাংশন। এরকম অনেক কনজাংশন হতে পারে, সিন্সও হইতে পারে, বিকজ হইতে পারে, বাট হইতে পারে, তারপর এই যে এন্ড হইতে পারে, এগুলো তোমার কনজাংশন হিসেবে কাজ করে, জয়নিং ওয়ার্ড হিসেবে কাজ করে। নেক্সট দেখো যে ইন্টারজেকশন, ওই যে আমরা বললাম ইন্টারজেকশন, যে ওইখানে আমরা ইন্টারজেকশন কখন ইউজ করছিলাম, ওই যে তোমার হচ্ছে এক্সক্লেমেশন সাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। এখানে দেখো ইন্টারজেকশন আলাদা পার্টস অফ স্পিচ। ইন্টারজেকশন মানে হচ্ছে এক্সপ্রেসিভ ওয়ার্ড, ঠিক আছে, মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পাবে, যেমন ওয়াও, ও, ও শিট, ও ইয়চ, হুররে, এগুলো হচ্ছে তোমার ইন্টারজেকশন, ঠিক আছে। আউচ, দ্যাট হার্টস, এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি একটু দেখাতে চাই, দেখো এই যে ইন্টারজেকশন অ্যাকচুয়ালি কি জিনিস, এখানে খেয়াল করো, এবার দেখো। Ah! Oh! Ouch! Ouch! Ouch, Charlie! Ow! Charlie! That really কিন্তু hurt! তোমরা কি সাউন্ড পাইছো বলো, ইন্টারজেকশন শোনা যাচ্ছে কিনা বলো তো? তো খেয়াল করো নেক্সট, দ্যাট ইজ পার্টস অফ স্পিচ নিয়ে যে এখানে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এইটার এখন একটা আমি সামারি তোমাদেরকে দিচ্ছি, যে নাউন কিসের কাজ করে। নাউন অ্যাকচুয়ালি নেমিং ওয়ার্ড হিসেবে কাজ করে। আইডেন্টিফাই করবো কিভাবে, যদি এর আগে আর্টিকেল থাকে অথবা এস বেস যুক্ত হয়, সেটা প্লুরাল হিসেবে কাজ করে। প্রোনাউন কি করে? প্রোনাউন খুবই সিম্পল জিনিস, যেটা তোমার নাউনকে রিপ্লেস করে। কিন্তু এই প্রোনাউনের মধ্যে আবার কিছু এক্সেপশনাল জিনিস আছে, যেমন তোমার হচ্ছে প্রোনাউন অনেক সময় তোমার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, যে কখন তোমার সেটা সাপোজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কখন সেটা তোমার এমনিতে পার্সোনাল প্রোনাউন হিসেবে কাজ করে, কখন সেটা তোমার মানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এই ধরনের কিছু ক্লাসিফিকেশন রয়েছে, সেটার মধ্যে অনেক সময় কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে। আবার তোমার ওই যে কিছু আছে অনেকটা এরকম, যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তোমার প্রোনাউন ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করবো ওটার জন্য আলাদা একটা রুলস রয়েছে। ভার্বের ক্ষেত্রে কি সেটা অ্যাকশন অথবা স্টেট শো করবে, এবং এই ভার্বের মধ্যে কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন তোমার একটা হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, সেটার মধ্যে আবার কয়েকটা টপিক, একটা প্রাইমারি, একটা হচ্ছে তোমার মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি গুলোর বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, সেটার রুলস গুলা কিরকম। তারপর তোমার যদি বলি যে মেইন ভার্ব, মেইন ভার্বের মধ্যে তোমার ফাইনিট ভার্ব রয়েছে, নন ফাইনিট ভার্ব রয়েছে, তারপর তোমার ট্রানজিটিভ ভার্ব রয়েছে, ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে। তারপরে এছাড়া আরো আলাদা কিছু টপিক রয়েছে, যেমন তোমার ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, তারপর তোমার ধরো আর কি কি আছে, এই ধরনের কিছু ক্লাসিফিকেশন রয়েছে। আর নেক্সট হচ্ছে অ্যাডভার্ব, যেটা কিনা তোমার ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ,
তোমার হোল সেন্টেন্স, প্রেপোজিশন সবকিছুকেই মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভের কি কাজ? অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রোনাউনেরই দোষ গুণ অবস্থা বা এটাকে মডিফাই করে। ওকে, প্রেপোজিশন কি করে? সেটা হচ্ছে রিলেশনশিপ শো করে এবং সেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা আগে বসে অন্যান্য শব্দের সাথে এই সম্পর্কটা শো করে। কনজাংশন কিসের কাজ করে? জয়নিং ওয়ার্ড হিসেবে এটা কাজ করে। ইন্টারজেকশন কিসের কাজ করে? সেক্ষেত্রে তোমার এক্সপ্রেশন প্রকাশ পায় আর কি, মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায়। ওকে, এখন আমাকে লাস্ট তোমরা এখানে এই যে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করো তো, যদিও লাস্ট না, এরপরে আরেকটা কনসেপ্ট আছে, বলো। আই এম সো সরি, এখানে সো কি? আরেকটা হচ্ছে হি ওয়াজ সো পুয়ার, সো হি ওয়াজ পুয়ার সো আই হেল্পড হিম, এই ক্ষেত্রে সোটা কি? ভেবে চিন্তে অ্যান্সার করবা। প্রথমটা অ্যাডজেক্টিভ। ভাইয়া দ্বিতীয়টা মেবি কনজাংশন। প্রথমটা বলবে কে? প্রথমটা না বলে দ্বিতীয়টা, সহজটাতে চলে গেছো। এটা একটা ভালো কোয়ালিটি যে তুমি প্রথমটা যেতে পারতেছো না, শুধু এটাকে সময় নষ্ট করা যাবে না, পরেরটাতে চলে যাই তারপরে আবার প্রথমটাতে আসবে। ইটস এ গুড স্ট্র্যাটেজি, পরীক্ষার ক্ষেত্রে এটা কাজে লাগাবা। তো এটা কি? এটা হচ্ছে কনজাংশন, রাইট? কিভাবে কনজাংশন? দেখো, এটা জয়নিং এর কাজ করতেছে। এই পাশের যে স্ট্রাকচার, এই পাশের যে স্ট্রাকচার, দুইটা সেন্টেন্সকে সে আলাদাভাবে বা দুইটা ক্লজকে সে আলাদাভাবে কানেক্ট করছে, জয়েন করছে, এবং এই জন্য সেটা হচ্ছে কনজাংশন। আর এই সোটা কি? অ্যাডভার্ব ভাই, অ্যাডভার্ব মেবি, অ্যাডভার্ব। মেবি কেন? কনফিডেন্টলি বলতে হবে ইটস অ্যান অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হলো? দেখ, আমি যদি বলি যে সরি কি, সেটা বলো ওকে, তো, সরি কি? সরি কি সেটা বলো আগে। সবাই সবাই বোঝার ট্রাই করো, সরিটা কি? সরি কার অবস্থা? সরি কি অ্যাকচুয়ালি কি কি হিসেবে আছে? তুমি দেখো, আই এম সরি, আর এটা এখানে একটা অবস্থা হিসেবে প্রকাশ করতেছে না? যে নাউন প্রোনাউনের যদি দোষ গুণ অবস্থা যাই প্রকাশ পাক, সেটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর যখন তুমি বললা যে সো সরি, এই অ্যাডজেক্টিভ কে আরো জোর দিয়ে বলতেছো, সো তার মানে অ্যাডজেক্টিভ কে এখানে মডিফাই করছে। তো অ্যাডজেক্টিভ কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। আই এম সো সরি, শুধু যদি বলটা আই এম সরি, সেক্ষেত্রে সরি অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আর সরি সো লাগতোই না। এখন সো বলতেছো, তার মানে ওই সরি কি আরো জোর দিয়ে বলতেছো, অ্যাডজেক্টিভ কে আরো মডিফাই করতেছো, তার মানে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর পরেরটা তো কনজাংশন, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ অবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি। তো মনে রাখতে হবে অবজেক্ট জিনিসটা কি। অ্যাকচুয়ালি অবজেক্ট হইতে পারে পুরো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে অবজেক্ট হয় শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন। অবজেক্ট মানেই কি নাউন অথবা প্রোনাউন হতে হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু অবজেক্ট হিসেবে বসে না। এখন যেহেতু তোমার নাউন প্রোনাউন অবজেক্ট, তো অবজেক্ট কার কার হইতে পারে মনে রাখবা, শুধুমাত্র ভার্বের অবজেক্ট হইতে পারে অথবা প্রেপোজিশনের অবজেক্ট হইতে পারে, এছাড়া কোনো কিছুর অবজেক্ট হইতে পারে না। ওকে, আর প্রেপোজিশনের পরে যখন একটা শব্দ থাকবে, তখন সেটা যাই হোক না কেন, সেটা অলওয়েজ অবজেক্ট। প্রিপোজিশনের পরে একটা সাবজেক্ট যেই শব্দই থাকুক না কেন, সেটা কি? সেটা হচ্ছে অবজেক্ট। এই যে অল। কিন্তু ভার্বের পরে সবকিছুই অবজেক্ট হিসেবে বসে না। তোমাকে দেখতে হবে যে সেটা দুইটা প্রশ্নের উত্তর দিতে পারতেছে কিনা। একটা হচ্ছে হোয়াটের উত্তর আর একটা হচ্ছে হুমের উত্তর। যদি তোমার ভার্বের পরে শব্দটা হোয়াট এবং হুম এই দুইটা প্রশ্নের উত্তর দেয়, তাহলে বুঝতে হবে যে সেটা অবজেক্ট। কথা কি বোঝা গেছে যে অবজেক্ট জিনিসটা কি? শুরুতেই বলছি যে অবজেক্ট হচ্ছে নাউন অথবা প্রোনাউন, এবং দুইটা জিনিসের অবজেক্ট হইতে পারে, হয় প্রেপর নাহলে ভার্বের। প্রেপর পরে যে কোনো শব্দ, সেটা অলওয়েজ অবজেক্ট। ভার্বের পরে শব্দটা অবজেক্ট কিনা এটা দেখার জন্য তোমাকে একটা পরীক্ষা করতে হবে, শুদ্ধি পরীক্ষা। সেই শুদ্ধি পরীক্ষা কিভাবে করবা? হুম অথবা হোয়াট দিয়ে তুমি কোশ্চেন করতে হবে, যদি অ্যান্সার পাও তাহলে সেটা অবজেক্ট, নাহলে অবজেক্ট না। এখানে দেখো এই যে প্রশ্নগুলা, হি কিকড দ্য বল, তাহলে এখানে দা বল কি অবজেক্ট নাকি অবজেক্ট না? দেখো এই যে ভার্বের পরে যদি তুমি একটা কোশ্চেন করো যে হোয়াট, সে কি কিক করছে হোয়াট, তাহলে অ্যান্সার পাচ্ছ যে বল, তাহলে এটা কি? অবজেক্ট। শি কিকড হিম, সরি শি কিলড হিম, তাহলে হিম কি? অবজেক্ট। কেন? দেখো কাকে, হুম, কাকে মারা হয়েছে? হুম। তারপর দেখো আই লাভ ইউ, লাভ হচ্ছে ভার্ব, ইউ কি? কাকে? হুম। বা এরকম কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে, এটাও অবজেক্ট। তারপর দেখো শি ওয়ান্টস টু ডান্স, এই ক্ষেত্রে এটা কি? যেহেতু টু প্রেপো আছে, প্রেপোর পরে যে কোনো শব্দ এখানে শুদ্ধি পরীক্ষা লাগে না, এটা কি? এটা অবজেক্ট। এবং এই অবজেক্ট গুলা কি হিসেবে কাজ করে? নাউন বা প্রোনাউন হিসেবে কাজ করে। অবজেক্ট অলওয়েজ এন্ড অলওয়েজ নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি?
প্রশ্ন হচ্ছে সেটা। সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে তোমার কিছু শব্দ আছে যেগুলো তোমার এই যে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। সাপোজ ধরো লুক, সাউন্ড, স্মেল, ফিল, টেস্ট, অ্যাপিয়ার, সিম, গ্রো, তারপরে রিমেইন, বিকাম, তারপরে বি ভার্ব যেগুলা ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে। বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন এছাড়া এই যে স্পেসিফিক লুক, সাউন্ড, স্মেল, টেস্ট, ফিল, সিম, গ্রো, রিমেইন, বিকাম এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্বের মাধ্যমে সাবজেক্ট এবং সাবজেক্টের সম্পর্কে আরেকটু বেশি পরিচিতি দেওয়ার জন্য এই সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। মানে সাবজেক্টকে পরিপূর্ণ করার জন্য এই সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, এবং তার জন্য কি লাগে? তার জন্য লাগে হচ্ছে এই লিঙ্কিং ভার্ব গুলা। অর্থাৎ যখন তুমি দেখবা যে কোনো একটা সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্ট আসছে, তাহলে মাঝখানে যে ভার্বটা সেটা কি ভার্ব? সেটা অলওয়েজ এন্ড অলওয়েজ লিঙ্কিং ভার্ব। এবং এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ট্রাকচারটাই যে লিঙ্কিং ভার্বের মাধ্যমেই সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এবং সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা ডিফারেন্ট জিনিস, মানে ভিন্ন জিনিস। ওকে, একটা হচ্ছে ধরো এরকম, আর একটা হচ্ছে ধরো এরকম। ওকে, কিন্তু সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট দুইটা একই জিনিস। ঠিক আছে, দুইটা একই জিনিস। এখন এইটা দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস মাথায় রাখবো। এটা হচ্ছে আমাদের ট্রাম্প কার্ড, যে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা আলাদা জিনিস, এবং সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই জিনিস। সাবজেক্ট অবজেক্টের মধ্যে নট ইকুয়াল টু, আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে ইকুয়াল টু সাইন। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন আসো এই জায়গাটাতে, টেস্ট ইউরসেলফ। আই এম এ টিচার, এই ক্ষেত্রে এই যে এমটা কি? এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। এবং এই যে টিচার, এটা কি? কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে তুমি যদি বললা আই এম, এরপর চুপ করে রইছো, তা আই এম কি? পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হয় নাই। এই আই এম কে পরিপূর্ণ করার জন্যই কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্টটা বসছে, আই এম এ টিচার। এবং পরে দেখো শি ইজ বিউটিফুল, এই যে ইজ এখানে কি হিসেবে বসছে? হেল্পিং ভার্ব, কিন্তু সেটা মেইন ভার্ব হিসেবে বসছে। বি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসছে। এই যে দেখো, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে, মানে শি ইজ বিউটিফুল, বিউটিফুল যদি বলতে শি ইজ, চুপ করেছো, এখন কিছু বলতেছো না, বিউটিফুল বলতে হবে তো। তাহলে এই বিউটিফুল হচ্ছে কি দিয়ে প্রকাশ পাবে? মানে কি করতেছে? পরিপূর্ণ করতেছে শিকে, এই যে বাক্যটাকে। তার মানে এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। ওকে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে এটা কমপ্লিমেন্ট, আর এই যে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপর দেখো সুগার টেস্ট সুইট, তাহলে সুগার টেস্টেস, এই যে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে যুক্ত হয়েছে, তো এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই যে এখানে দেখো ডিরেক্টলি আছে টেস্ট, এটা লিঙ্কিং ভার্ব। কাকে কানেক্ট করছে? এই যে সুইট কে কানেক্ট করছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তারপর দেখো হি সিমস লাকি, এই যে সিমস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা যুক্ত হয়েছে, এই যে এখানে দেখো সিমস ছিল, কিন্তু এই যে সিম কোথায়? সিম, সিমস, এই যে এটা। ঠিক আছে, আচ্ছা। আর এই যে লাকি কি? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এখন এটা দেখো, এই যে হি ম্যারিড এ রাইটার, হি বিকেম এ রাইটার, এটা কি? এটা কি আমাকে বলো? অপশন দুইটা, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, কোনটা কি বলো? উপরে টপ, নিচেরটা কমপ্লিমেন্ট। সবাই কি ওর সাথে একমত? উপরেরটা অবজেক্ট, নিচেরটা কমপ্লিমেন্ট। এই জিনিসটাকে মাথায় ইউজ করো, এই যে টেকনিকটা। সাবজেক্ট অবজেক্ট কখনোই সেম না, সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই জিনিস, সেম জিনিস। এবার দেখো তো মিল পাও কিনা? সবাইকে ওর সাথে একমত? উপরেরটা অবজেক্ট, নিচেরটা কমপ্লিমেন্ট, বলো। আচ্ছা চ্যাটে লিখছো, ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এইটাই, যে এখানে দেখো খেয়াল করে, হি ম্যারিড এ রাইটার, তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, আর এইটা হচ্ছে কি? হয় অবজেক্ট নাইলে কমপ্লিমেন্ট। এখন যদি এটা কমপ্লিমেন্ট হয়, তাহলে আমাদের টেকনিক হচ্ছে যে কমপ্লিমেন্ট হলে দুটো জিনিস একই, তাহলে সে কি তার নিজেকেই বিয়ে করছে? এটা কি সম্ভব? হি আর রাইটার যদি একই জিনিস হয়, তাহলে কি একই জিনিসকে বিয়ে করা সম্ভব? তাহলে তো হইলো না, নিজেকে নিজে কিভাবে বিয়ে করে? তার মানে এটা ডিফারেন্ট জিনিস, ইটস নট ইকুয়াল। তার মানে এটা হচ্ছে অবজেক্ট, অন্য একজনকে বোঝানো হয়েছে, অন্য একটা মেয়ে যে কিনা পেশায় রাইটার। আর এখানে দেখো হি বিকেম এ রাইটার, সে এখানে দেখো যে যখন বললাম বিকেম, তখন সেটা লিঙ্কিং ভার্ব হয়ে গেছে, এবং এইখানে সাবজেক্ট এবং রাইটার একই মানুষ। হি বিকেম এ রাইটার মানে কি? সেই তো রাইটার হয়ে গেছে। তার মানে দুটো জিনিস কি একই, ইকুয়াল। এটাকে আমি আরো সুন্দর করে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললা যে আই লাইক গার্ডেনিং, অথবা বললাম যে হি লাইকস গার্ডেনিং। ওকে, এক্ষেত্রে কি প্রকাশ পেলো? যে সে গার্ডেনিং পছন্দ করে। এখন গার্ডেনিং হচ্ছে একটা কাজের নাম, আর হি হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট বা একটা ব্যক্তির নাম, দুইটা ডিফারেন্ট জিনিস। তার মানে এক্ষেত্রে গার্ডেনিং হচ্ছে অবজেক্ট। আবার যখন বললাম হি ইজ ফিশিং, এটা বললাম, যখন বললাম যে হি ইজ ফিশিং,
তখন কিন্তু সেই অ্যাকচুয়ালি মাছ ধরতেছে, তারই অবস্থা প্রকাশ করতেছে, এখানে একই জিনিস, হি ইজ ফিশিং, তখন সেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। আর যদি বলতাম যে যেমন ধরো হি লাইকস গার্ডেনিং অথবা হি লাইকস ফিশিং, তখন কিন্তু সেটা অবজেক্ট হিসেবে বসতো, অর্থাৎ দুইটা ডিফারেন্ট জিনিস। তো এইখানে কিন্তু এই জিনিসটা প্রকাশ পাইছে, এইগুলা প্রত্যেকটাই দেখো একই জিনিসকে বোঝানো হচ্ছে, এই জন্য এগুলা প্রত্যেকটাই কমপ্লিমেন্ট। আই এম এ টিচার, আমিও যা টিচারও তা। শি ইজ বিউটিফুল, তুমিও যা বিউটিফুলও তা। সুগার টেস্ট সুইট, তাহলে সুগার যা, সুগার তো আসলেই মিষ্টি। তারপরে হি সিমস লাকি, ধরো এই যে কৌশিক লাকি, তো এখানে এটাই লাকি। ওকে, সো একই জিনিস। আর আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এই যে টেকনিকটা দিয়ে ইকুয়াল টু যদি দেখি তাহলে সেটা কমপ্লিমেন্ট, আর বুঝে নিতে হবে মাঝখানে যেটা ভার্ব হিসেবে পড়ছে সেটা লিঙ্কিং ভার্ব। আর যদি দেখি যে না ইকুয়াল টু হচ্ছে না, লজিকে মিলতেছে না, তখন বুঝতে হবে যে সেটা অবজেক্ট, ইটস নট এ সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, যেখানে আমি তোমাদেরকে এই যে ইংলিশ গ্রামারের বেসিক জিনিসগুলো বোঝানোর ট্রাই করছি। এর পরবর্তীতে আমরা কনসেপচুয়াল ক্লাসে চলে যাব, যেখানে পর্যায়ক্রমে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটার উপরেই ইন ডেপথ ক্লাস হবে, মানে সেটা লং ক্লাস হবে। আর ওই প্রত্যেকটা ক্লাস অলরেডি নেওয়া আছে, আমি তোমাদেরকে ওই প্রত্যেকটা ক্লাসেরই লিঙ্ক দিয়ে দিব গ্রুপে, আমাদের পেড গ্রুপের যে টেলিগ্রাম গ্রুপগুলো খোলা হয়েছে ওখানে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবা। ওইটা কমপ্লিট হলে দেন হচ্ছে আমি তোমাদের এই যে টেন্সের উপরে একটা এরকম বেসিক ক্লাস নেব, কেননা বিউপিতে কিন্তু টেন্সের ইউজ থেকেও কোশ্চেন আসে, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, দুইভাবেই। আবার তোমার জাহাঙ্গীরনগরও সেম। আর টিচাররা তোমার এক এক সময় দেখবা যে এক এক ধরনের নতুনত্ব আনার ট্রাই করে কোশ্চেন প্যাটার্নের মধ্যে। তো নতুনত্ব কোত্থেকে আনবে, নতুনত্ব যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, নতুনত্ব যেখান থেকে আনুক তুমি কিন্তু তখন সেটাকে ক্লিয়ারলি বসে পয়েন্ট টু পয়েন্ট সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, জেনুইনলি সলভ করে ফেলতে পারবা, তোমার অ্যাকুরেসি থাকবে 100%। আর এই জন্যই হচ্ছে এই বেসিক জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যারা নতুন ভর্তি হইছো তাদের জন্য, পাশাপাশি যারা আগে ভর্তি হয়েছে দুজনের জন্য, কারণ গ্রুপে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, তোমাদেরকে সেখানে অ্যাড দিয়ে দিছি। কালকে আমি একটা পরীক্ষা নিব, সিলেবাসটা দিয়ে দিছি, তোমরা যদি পারো অ্যাটেন্ড করবা। আর যারা আগে স্টুডেন্ট রয়েছে তারা তো অবশ্যই অ্যাটেন্ড করবা, ঠিক আছে? কালকে আমি তোমাদের একটা পরীক্ষা নিব, যেখানে তোমার এই যে এর আগে যে ক্লাসগুলো হয়েছে গ্রুপে প্রোভাইড করা আছে ওগুলা থেকে কোশ্চেন গুলা থাকবে আর কি, মেইনলি 100 মার্কের মতো কোশ্চেন থাকতে পারে। এই, তো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারো এখন।